করে নিয়েন। আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংকটা হচ্ছে ইংল্যান্ডের ওই দেশের ল অনুযায়ী করা। সো বাংলাদেশের ল আর ব্রিটেনের ল কিন্তু সেম না। বাংলাদেশের ল আর ইংল্যান্ডের ল কিন্তু সেম না। সুতরাং লিগেল কারণে কোনো কোনো জায়গায়, খুব বেশি জায়গায় না, কিছু কিছু জায়গায় ডিফার করবে। ওটা কিন্তু বুঝে নিতে হবে। এর আগে একজন আমাকে একটা কোশ্চেন পাঠিয়েছিলেন, ওই যে মানে ওয়ার্কিং পেপার বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে রিটেনশন পলিসি নিয়ে আর কি। ঠিক আছে, এই জন্য কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে, ওটা কিন্তু আইডেন্টিফাই করে নিতে হবে আমাদের বাংলাদেশি লোকাল লতে কি আছে। সুতরাং আইসিডব্লিউটা পড়ার ক্ষেত্রে জাস্ট ওইসব জায়গায় একটু আপনি ইয়ে করে নিন, ক্লিয়ার করে নিন যেখানে কনফিউশন আছে। তখন কিন্তু আইসিডব্লিউ আনসারটা হবে না, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। একটু টাফ হয়ে যাবে আর কি প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে। কথা না শুনলে আপনারা বললেন, হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে আমাকে বললেন। জি স্যার, অবশ্যই। দেখেন আজকে হচ্ছে আমাদের, দেখা যাচ্ছে জি স্যার, দেখা যাচ্ছে। আজকে হচ্ছে আমাদের পারচেস সিস্টেম। পারচেস সিস্টেমও কিন্তু অনেকটা রেভিনিউ সিস্টেমের মতোই। পারচেস সিস্টেম, রেভিনিউ সিস্টেম, এমপ্লয়ি কস্ট, তিনটা চ্যাপ্টারের মধ্যে সিমিলারিটি আছে, একই প্যাটার্নের পড়াশোনা। তো আমরা ট্রাই করবো একটু কুইকলি যাওয়ার জন্য। পারচেসটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোথায় থাকে বলেন তো একজন? কোথায় ফাইন্যান্সিয়াল থাকে? কস্ট অফ গুড সোল্ড স্যার কষ্ট করছিল রে। কস্ট অফ গুডস সোল্ড কোথায় থাকে? স্যার ইনকাম স্যার ইনকাম স্টেটমেন্ট। স্টেটমেন্টে স্যার। ইনকাম স্টেটমেন্টে। কস্ট অফ গুডস সোল্ড আমরা কার কাছ থেকে বাদ দিব? সেলস থেকে স্যার। সেলস নেট থেকে কস্ট অফ সেলস গুডস থেকে সোল্ড বাদ দিলে কি বের হয়? গ্রস প্রফিট স্যার। গ্রস প্রফিট স্যার। গ্রস প্রফিট বের হয়। গ্রস প্রফিট থেকে তারপরে কি মার্জিন বাদ দিই প্রফিট। আমরা? অপারেটিং আদার এক্সপেন্সেস। এক্সপেন্স। আদার এক্সপেন্স, অপারেটিং সেলিং এন্ড এক্সপেন্স। তারপরে কি অ্যাডমিনিস্ট্রেটিভ। বের হয়? অপারেটিং প্রফিট। তারপরে কি বাদ দেই? নন অপারেটিং আদার ইনকাম যোগ করে স্যার আদার এক্সপেন্সেস বাদ দেই। নন অপারেটিং ইনকাম যোগ করতে পারি। এরপর আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স থাকলে বা ফাইন্যান্স কস্ট থাকলে সেটা বাদ দেই। এরপর প্রফিট বিফোর ট্যাক্স। ট্যাক্স। তারপরে কি বাদ দেবো আমরা? ট্যাক্স। ট্যাক্স বাদ দেবো, তবে ট্যাক্স বাদ আফটার দেবো। ট্যাক্স। তারপরে কি বের হবে? প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্স। অ্যাকাউন্টিং এর ক্লাস হয়ে গেল নাকি? জি স্যার। আচ্ছা, এখন আপনি যখন অডিটর হিসাবে অডিট করবেন, দেখেন আপনি যখন সিএ কোয়ালিফাই করবেন আপনার রোল হবে দুরকম। আপনি তো কোয়ালিফাই করলে আপনাকে কি বলা হবে? প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলা হবে, তাই না? জি স্যার। তো দেয়ার আর টু রোল। আপনার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার রোল হবে দুরকম: প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিস, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন সার্ভিস। তাহলে আমি যেখানে আছি, আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কোথায় আছি? প্র্যাকটিসে নাকি সার্ভিসে? স্যার আপনি প্র্যাকটিসে স্যার আছেন। প্র্যাকটিস। প্র্যাকটিসে আছেন। আমি যদি বাইরে কোম্পানিতে চাকরি করতাম তাহলে কি হতো? সার্ভিস। সার্ভিস স্যার। সার্ভিসে থাকতাম। এখন আপনি পারচেস সিস্টেম, রেভিনিউ সিস্টেম, এটা যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিস থাকবেন তখন অডিটর হিসেবে চিন্তা করবেন। আর যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিসে থাকবেন, সার্ভিসে থাকবেন, তখন ম্যানেজমেন্ট হিসেবে চিন্তা করবেন, তাই না? জি স্যার। তাহলে ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে এই যে রেভিনিউ সিস্টেম, পারচেস সিস্টেম, এমপ্লয়ি কস্ট, এগুলোর উপর সঠিক ইন্টারনাল কন্ট্রোল সেট করা। মানে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এমন ভাবে সেট করা যাতে পারচেস সিস্টেম, রেভিনিউ সিস্টেম, এমপ্লয়ি কস্ট, ধরেন ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম, ইনভেন্টরি সিস্টেম, যা যা সিস্টেম আছে সবগুলো স্ট্রং থাকে, সঠিক কন্ট্রোল অ্যাক্টিভিটিস থাকে। আর আমি যখন প্র্যাকটিসে থাকবে অ্যাজ অডিটর, আমার কাজ হচ্ছে ডিউরিং অডিট আমি কন্ট্রোল টেস্ট করে দেখবো যে এইসব জায়গায় ঠিকঠাক মতো কন্ট্রোল কাজ করতেছে কিনা। যদি কন্ট্রোল টেস্ট করে আমি রেজাল্টটা স্যাটিসফ্যাক্টরি পাই তাহলে আমার কি সাবস্ট্যান্টিভ টেস্ট বা টেস্ট অফ ডিটেলস করা লাগবে না। তাহলে পারচেস কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে একটা কম্পোনেন্ট, প্রফিট আর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকামের ওয়ান অফ দা কি ইম্পর্টেন্ট আইটেম, তাই না? এবং একটা কোম্পানির জন্য পারচেস অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একটা কোম্পানি যদি পারচেস করার সময়, পারচেসের উপর যদি তাদের সঠিক কন্ট্রোল থাকে, পারচেস করার সময় আপনাকে প্রফিটটা করে নিতে হবে। এখন বলতে পারেন কিভাবে? আমি তো প্রফিট করবো সেল করে, পারচেস করে কিভাবে প্রফিট করবো বলতে পারেন কেউ? স্যার কস্ট রিডাকশন। কস্ট রিডাকশন, অর্থাৎ আপনি যদি কেনার সময় লাভটা করে ফেলতে পারেন তাহলে আপনার প্রাইসিং কিন্তু চমৎকার করতে পারবেন। অর্থাৎ এখন
আপনি ফর এক্সাম্পল আপনি হচ্ছেন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মার্কেটে আরো 10-20টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, প্রত্যেকেই ধরেন প্যারাসিটামল তৈরি করে, কারোটা হচ্ছে নাম নাপা, কেউ প্যারাসিটামল, কেউ এইস, এক একজন এক এক নামে করে। এখন সবগুলা এক একটা পাতার দাম হতো 20 টাকা, 30 টাকা, 40 টাকা। এখন কোনো কারণে আপনারটা হচ্ছে নাপা, আপনি যে পাতা 20 টাকা বিক্রি করতেন, বাকিরা যেটা 20 টাকা বিক্রি করে আপনি বিক্রি করতেছেন 60 টাকা, আপনারটা চলবে মার্কেটে? না স্যার। আপনার কোয়ালিটি খুব ভালো হলে 20 টাকার জায়গায় 25 টাকা বা 30 টাকা হতে পারে, কিন্তু 20 টাকাটা তো 60 টাকা 80 টাকা হতে পারে না, এটা মার্কেটে চলবে না। এটা কেন হতে পারে? কারণ প্রত্যেকেই তো র মেটেরিয়াল ইউজ করে। আমি যে র মেটেরিয়ালটা ইউজ করি আমি কেনার সময় লস করে ফেলছি, মানে র মেটেরিয়াল আমি ওভার পারচেস, ওভার ট্রেডিং করে ফেলছি, বেশি প্রাইসে কিনে ফেলছি। বেশি প্রাইসে কিনে ফেললে আমি প্রাইসিং করার সময় তো আমার কস্টিং করতে হবে না। আমি র মেটেরিয়াল খরচ, এর সাথে লেবার কস্ট, ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট অ্যাড করে তারপর তো আমি একটা প্রোডাক্টের কস্টিং করবো, তাই না? জি স্যার। তাহলে আমি যদি পারচেস করার সময় এটা ওভার ট্রেডিং করে ফেলি, ওভার প্রাইসে পারচেস করে ফেলি, তাহলে আলটিমেটলি কস্টিং করতে গেলে আমার কি, বাকিরা যে নাপার প্রতি পিস বিক্রি করতেছে 5 টাকা করে, আমার বেচা লাগবে 20 টাকা করে, আলটিমেটলি আমি বিরাট লস করব। আর বাকিরা যেখানে র মেটেরিয়ালে, বাকিদের প্রতিটা নাপা ট্যাবলেটে র মেটেরিয়ালে বাকিদের যদি 5 টাকা করে খরচ হয়, আমি যদি 3 টাকায় কিনতে পারি, তাহলে তো আমি কেনার সময় 2 টাকা লাভ করে ফেললাম, তাই না? জি স্যার। তাহলে কি পারচেসে যদি আমার সঠিক কন্ট্রোল না থাকে, আমি যদি এফিসিয়েন্সি এনশিওর করতে না পারি, তাহলে কিন্তু সেলসে আমি বড় ধরনের বিপদে পড়ে যাবো, প্রাইসিং এ বিপদে পড়ে যাবো, মার্কেটে আমার কোম্পানির জন্য সিরিয়াস থ্রেট হয়ে যাবে। যদি ওই নাপাটাই যদি আমার মেইন সেগমেন্ট প্রোডাক্ট হয়, নাপা থেকে যদি আমার মেইন রেভিনিউটা আসে, নাপা যদি আমি র মেটেরিয়াল পারচেসে এরকম মিস্টেক করি, মিস্টেক কখন করতে পারি? যদি আমার পারচেসের উপর সঠিক ইন্টারনাল কন্ট্রোল না থাকে। এই জন্য আপনি যখন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট ইন সার্ভিস কোম্পানিতে যাবেন, চাকরি করবেন, আপনি সিএফও হিসাবে জয়েন করবেন, আপনি ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে জয়েন করবেন, ম্যানেজমেন্ট আপনাকে, আপনি জাস্ট আর্টিকেলশিপ কমপ্লিট করছেন, সিএ কোয়ালিফাই করছেন, অ্যাজ এ ফাইন্যান্স কন্ট্রোলার আপনি জয়েন করছেন, আপনার মান্থলি স্যালারি 3 লাখ, এবং ফুল টাইম আপনাকে একটা গাড়ি দিচ্ছে, চমৎকার একটা গাড়ি দিচ্ছে। যেহেতু আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তার এক্সপেকটেশন কি আপনি আপনার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে ডেভেলপ করে এমন একটা লেভেলে নিয়ে যাবেন, তার থেকে কোম্পানি কি অনেক বেশি উপকৃত হবে। দেখা যাচ্ছে আপনি জয়েন করার পরে তারা যা সেল করতো, যা গেইন করতো তাই করতেছে, কিন্তু তাদের পারচেস কস্ট অনেক কমে গেছে। কিভাবে? আপনি পারচেসে অনেক এফিসিয়েন্সি নিয়ে আসছেন, বার্গেইন করে কোম্পানি এখন পারচেস করে, পারচেসের উপর সঠিক কন্ট্রোল আছে। এর আগে কি হতো? পারচেস করার সময় দেখা যাচ্ছে পারচেসের উপর সঠিক কন্ট্রোল ছিল না, কোম্পানি পারচেসে অনেক বেশি টাকা খরচ করে ফেলতো। এখন আপনি জয়েন করার পরে ম্যানেজমেন্ট দেখলো যে না, আমার প্রফিট তো ঠিক আছে, কিন্তু পারচেস অ্যানুয়ালি 1 কোটি টাকা করে কমে গেছে। আসলে আমি ম্যাটেরিয়াল আগে যা পারচেস করতাম তাই পারচেস করতেছি, কিন্তু এফিসিয়েন্সি নিয়ে আসছি, আমি আমার বার্গেইন করে আমি সঠিক জিনিসটা কিনে। পারচেস ডিপার্টমেন্টের লোকজন কি করতো? আগে মার্কেট থেকে কমিশন নিয়ে ওভার প্রাইসে পারচেস করতো, কিন্তু আমি গিয়ে এমন কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোল সেট করলাম, যার কারণে আমার বছরে 1 কোটি টাকা করে পারচেসের উপর কস্টিং কমে গেছে। অথচ আমাকে স্যালারি দিচ্ছে মান্থলি কত করে? 3 লাখ করে, 3 3 12 লাখ, কত? 36 লাখ টাকা। 36 লাখ টাকা। আমি সেভ করে দিচ্ছি কত? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। তাহলে কি পরের বছর আমি সেভ করে দিচ্ছি 2 কোটি, পরের বছর 3 কোটি, পারচেস যত বাড়তেছে আমি সেভ তত বেশি করতেছি, কোম্পানির করাই দিচ্ছি। তাহলে আমার বেতন 3 লাখ থেকে 6 লাখ হলে সমস্যা আছে? না স্যার। সমস্যা নাই। তাহলে আমরা যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা যখন কোয়ালিফাই করবো, আমরা কিন্তু শুধু অ্যাকাউন্টিং করব না। আমরা যদি ওই কনসেপ্ট নিয়ে থাকি যে অ্যাকাউন্টিং করবে কারা, যারা ক্লারিক্যাল কাজ করে, নর্মাল যারা এইচএসসি পাস করে আসছে কমার্স থেকে, যারা বিকম করে আসছে, তারা কোম্পানির অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবে, ক্লারিক্যাল কাজ করবে। কিন্তু আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমরা অ্যাকাউন্টিং হ্যান্ডেল করব, কিন্তু আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আইএফআরএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমপ্লাই করতে গিয়ে যেখানে ডিফিকাল্টিস ফেস করবে সেটা আমরা প্ল্যান করব, সেখানে আমরা হেল্প করব, কোম্পানির ওভারঅল রিপোর্টিং আমরা হেল্প করবো। কিন্তু আমরা সিম্পল অ্যাকাউন্টিং করবো না, আমরা কি করবো? আমরা ম্যানেজমেন্ট ভ্যালুয়েট করবো, আমরা ডিসিশন মেকিং এ কাজ করবো। সেক্ষেত্রে আমাদের কি ইন্টারনাল কন্ট্রোল উপর আমাদের ওই দখলটা থাকতে হবে। ইন্টারনাল কন্ট্রোলটা আমি ভালো করে জানার কারণেই আমি প্রতিষ্ঠানিকে ইন্টারনাল কন্ট্রোল সেট করতে পারবো, তখন আমার স্যালারি, বেনিফিট সবকিছু আমার এক্সপেকটেশন অনেক ঊর্ধ্বে থাকবে। এটা 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 যে জন্য বললাম, তাহলে আমরা শুধু অডিটর হিসেবে চিন্তা করবো না, এট দ্য সেম টাইম আমাকে ম্যানেজমেন্ট হিসেবেও চিন্তা করতে হবে। সবসময় আমি তো অডিটর রোলে থাকবো না, তাই না? না স্যার। তাহলে ম্যানেজমেন্টের আমার কাছে সবসময় এক্সপেকটেশন থাকবে, আমি ম্যানেজমেন্টকে ডিসিশন মেকিং এ তাকে হেল্প করবো, ওভারঅল কোম্পানির অবজেক্টিভ অ্যাচিভমেন্টে আমার একটা রোল থাকবে। তাহলে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রোল হচ্ছে কোম্পানির ইন্টারনাল কন্ট্রোলটাকে ঠিক করা, কোম্পানির প্রত্যেকটা জিনিসের মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসা, ইনভেন্টরিতে ডিসিপ্লিন নিয়ে আসা, অ্যাসেট ম্যানেজমেন্ট ডিসিপ্লিন নিয়ে আসা, পারচেস সেলসের ডিসিপ্লিন নিয়ে আসা,
অ্যাকাউন্টিং রিপোর্টিং এর ডিসিপ্লিন নিয়ে আসা, যাতে সঠিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এট দ্য এন্ডে গিয়ে আউটপুট হিসেবে বের হয়। ওই কাজটা আমি করে দেবো। ডিপার্টমেন্টটাকে আমি এমন ভাবে সেট করব, অ্যাকাউন্টিং পলিসি আমি এমন ভাবে সেট করবো, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কমপ্লায়েন্সটা এমন ভাবে এনশিওর করবো যাতে এট দ্য এন্ড অফ দ্য মান্থ, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ম্যানেজমেন্টের প্রতিষ্ঠানে বা ম্যানেজমেন্ট একটা সঠিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবে। পারচেসে যদি আমরা আসি, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। এখন ক্লিয়ার। Okay. জি স্যার, কেন শোনা হচ্ছে না? যাচ্ছে কারণ স্যার। আমি মোবাইল থেকে শেয়ার করছি। মোবাইলে যদি কোনো কারণে কল আসে, কারণ আমার ওয়াইফাইতে হালকা একটু ঝামেলা হচ্ছে, এই জন্য আপনারা মনে করেন না, ঝামেলা মনে করেন না, যে যদি যখন ফোন আসবে তখন হয়তো টুকটাক ঝামেলা হয়। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, যাই হোক, প্রসেস ইন স্ট্যান্ডার্ড পারচেস সিস্টেম, তাহলে একটা স্ট্যান্ডার্ড পারচেস সিস্টেম নিয়ে আমরা আলাপ করব, যেটা কিনা আমাদের ভ্যালু এড করবে আমাদের প্র্যাকটিক্যাল চাকরি লাইফে এবং আমার প্র্যাকটিস লাইফে। অর্ডারিং, এটা হচ্ছে সেম ইয়ের মতো। পারচেস করতে হলে কি আমাদেরকে অর্ডার প্লেস করতে হয় না? জি জি স্যার। স্যার। সেলস করলে কাস্টমার আমাকে অর্ডার দিবে, পারচেস করলে আমি অর্ডার দিব, তাই না? জি জি তাহলে স্যার। অর্ডারিং ইজ অ্যাপ্লিকেবল বোথ ইন সেলস এন্ড পারচেস, দুই জায়গায়। গুডস ইনওয়ার্ড এন্ড রেকর্ডিং অফ ইনভয়েস, সেলস করলে আমি কি ইনভয়েস মানুষকে দেই আমার প্রতিষ্ঠান থেকে, আর পারচেস করলে আমাকে মানুষ ইনভয়েস দিবে, তাই না? জি স্যার। আর পারচেস করলে আমি গুডস ইনওয়ার্ড, আর সেল করলে গুডস কি আউটওয়ার্ড। আউটওয়ার্ড। তখন বহি পরিবহন, এখন হচ্ছে আন্ত পরিবহন। পেমেন্ট, সেলস করলে পেমেন্টটা আমি পাইতাম, রিসিভ করতাম, আর পারচেস করলে আমি কি পেমেন্ট দিতে হবে স্যার। পেমেন্টটা পেইড করব, দিব আমি। উইকনেস, ওভারঅল সিস্টেমের যে উইকনেস, কিছু স্যাম্পল কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পারচেস সিস্টেম। একটা কোম্পানিতে স্ট্যান্ডার্ড পারচেস সিস্টেম কি হতে পারে দেখেন, আপনি যখন আর্টিকেলশিপ স্টার্ট করছেন ফার্মে, ডিউরিং ইউর আর্টিকেলশিপ ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি অফ ভিজিটিং অ্যাটলিস্ট 20 to 30 কোম্পানিজ। আপনার আর্টিকেলশিপের মধ্যে 20 থেকে 30টা কোম্পানি আপনি ভিজিট করতে পারবেন। তখন আপনি 20 থেকে 30টা কোম্পানিতে পারচেস সিস্টেমটা দেখতে পারবেন তাদের। একটা স্ট্যান্ডার্ড পারচেস সিস্টেম যদি আমরা দেখি, যে কোনো কোম্পানি ম্যানেজমেন্ট চাইলে কি পারচেস করে ফেলতে পারবে? যে কোনো ডিপার্টমেন্টে যে কেউ চাইলে কি পারচেস করতে পারা উচিত? না স্যার, যে কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট থাকা উচিত এখান থেকে পারচেস করবে। নির্দিষ্ট ডিপার্টমেন্ট, পারচেস ডিপার্টমেন্ট থাকবে, বাট পারচেস ডিপার্টমেন্টও কি চাইলে যে কারোর জন্য কিনে ফেলতে পারবে? এটা হওয়া উচিত না স্যার। না। এখানে কি অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এখানে রেসপন্সিবিলিটি থাকবে। যে ডিপার্টমেন্টের জন্য প্রোডাক্টটা দরকার, সে একটা রিকুইজিশন রেইজ করবে, বলবে যে আমার প্রোডাক্ট দরকার। ফর এক্সাম্পল, প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সে নেক্সট মান্থে, ধরেন টেম্পারেচার হয়ে যাবে 40 থেকে 40-এর বেশি, 45-50, তাহলে নেক্সট মান্থে তার 10,000 এডিশনাল এসি প্রডিউস করে ডেলিভারি দিতে হবে। এখন এসি যদি প্রডিউস করে ডেলিভারি দিতে হয়, তার মেইন কি জিনিস লাগবে তৈরি করার জন্য? এসি তৈরি করার জন্য র মেটেরিয়াল লাগবে। জি স্যার, র আর র মেটেরিয়াল। মেটেরিয়াল যদি তার নেক্সট মান্থে তাকে যদি প্রডিউস করে ডেলিভারি করতে হয়, তাহলে এখন তাকে সেটা কি করতে হবে? এখন আগে থেকে কিনতে হবে অ্যাডভান্স স্যার। পারচেস করতে হবে না? আমরা ইনভেন্টরি করছি না, রিঅর্ডার লেভেল, রিঅর্ডার কোয়ান্টিটি, কখন আমি রিঅর্ডার করব, কখন কি পরিমাণ কোয়ান্টিটি রিঅর্ডার করব, আছে না? জি স্যার। তাহলে ওই প্রোডাকশন ডিপার্টমেন্ট চিন্তা করবে, আমার তো নেক্সট মান্থে যেহেতু 10,000 এসি প্রডিউস করতে হবে, তাহলে আমার এখন র মেটেরিয়াল লাগবে। সে কি করবে? সরাসরি র মেটেরিয়ালটা কিনে ফেলবে? না স্যার, মার্কেট বেজে দেখবে র মেটেরিয়ালের দাম কোথায় কেমন আছে। মার্কেট বেসিস সে দেখবে না, প্রোডাকশন ডিপার্টমেন্ট দেখবে না, সে ইনভেন্টরি ডিপার্টমেন্টে না যাবে, স্যার, কারণ স্টোরে তো র পার্সেস মেটেরিয়াল থাকতে পারে। পার্সেস ডিপার্টমেন্ট দেখবে। এখানে মাঝখানে আরো কিছু কাজ আছে। তার যখন র মেটেরিয়াল লাগবে, সে পারচেজ ডিপার্টমেন্টে না গিয়ে স্টোর ডিপার্টমেন্টে যাবে। যেহেতু আমার নেক্সট মান্থে এটা লাগবে, তোমাদের কাছে কি র মেটেরিয়ালটা কিনে আছে কিনা? র মেটেরিয়াল যদি আমার কিনা থাকে ফ্যাক্টরিতে অলরেডি স্টোরে, তাহলে আমি আবার নতুন করে কিনবো নাকি? না স্যার। তাহলে স্টোর ডিপার্টমেন্ট চেক করে দেখলো যে না, স্টোর ডিপার্টমেন্টে সাফিসিয়েন্ট র মেটেরিয়াল নাই, তাহলে স্টোর ডিপার্টমেন্ট এই রিকুইজিশনটা ফরওয়ার্ড করবে পারচেজ ডিপার্টমেন্টের কাছে। পারচেজ ডিপার্টমেন্ট চাইলে কি মার্কেট থেকে অর্ডার রেজ করে পারচেজ করে নিয়ে আসবে? না, কারণ পারচেজ ডিপার্টমেন্টকে আমি ওই ধরনের অথরিটি দেই নাই। পারচেজ ডিপার্টমেন্টকে আমি ওই ধরনের
অথরিটি কেনার জন্য দেই নাই, আমার পারচেস পলিসি আছে। পলিসি অনুযায়ী পারচেস ডিপার্টমেন্টের কাজ হচ্ছে অ্যাটলিস্ট মার্কেট থেকে 3টা পার্টি থেকে পারচেস কোটেশনস নিয়ে আসতে হবে। কোটেশন আনার পরে কোম্পানিতে একটা পারচেস কমিটি থাকবে। পারচেস কমিটি ধরেন পারচেস ডিপার্টমেন্ট থেকে একজন, প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে একজন, তারপরে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থেকে, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, বিভিন্ন জায়গা থেকে একজন একজন করে প্রতিনিধি দিয়ে একটা পারচেস কমিটি। ওই কমিটি 3-4টা কোটেশন অ্যানালাইসিস করে যে কোনো একজনকে পারচেস অর্ডার দিবে। অর্ডার দেওয়ার পরে যার কাছে ধরেন সাপ্লায়ার এ বি সি 3টা পার্টি থেকে কোটেশন নিয়ে আসছে, নিয়ে আসার পর যে কোনো একজনকে পারচেস অর্ডার দিচ্ছি। ওই একজন কি করলো, পারচেস অর্ডার কিছু কন্ডিশন ছিল যে উইদিন দ্য নেক্সট ওয়ার্কিং ডে ইউ হ্যাভ টু ডেলিভার দ্য প্রোডাক্ট টু আওয়ার ফ্যাক্টরি। তাহলে আমার ফ্যাক্টরিতে তুমি নেক্সট 7 দিনের মধ্যে এই র মেটেরিয়ালটা ডেলিভারি দিবা। তো উইদিন 6 ডেজ সে র মেটেরিয়াল নিয়ে ফ্যাক্টরিতে চলে গেছে। ফ্যাক্টরিতে যাওয়ার পরে কে রিসিভ করবে প্রোডাক্টগুলা? স্টোর ডিপার্টমেন্ট, স্টোর বা ইনভেন্টরি ডিপার্টমেন্ট রিসিভ করবে। স্যার কে করবে? পার্টস ডিপার্টমেন্ট করবে না আগে স্যার, যেহেতু পারচেজ ডিপার্টমেন্ট হেড অফিসে থাকে, সাদা ফ্যাক্টরিতে থাকে না। তাহলে তো ফ্যাক্টরিতে স্যার থাকবে স্টোর ডিপার্টমেন্টটাই ডিপার্টমেন্ট। করবে। স্টোর ডিপার্টমেন্ট রিসিভ করার আগে, এখন আপনি তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটা নাপার জন্য র মেটেরিয়াল অর্ডার দেওয়া হয়েছে। স্টোর ডিপার্টমেন্টের ওই ভদ্রলোক তো সে লিফু ফিফু ওয়েটেড এভারেজ মেথডে শুধু স্টোর লেজারে রেকর্ড করে। সে তো জানে না এখানে নাপার ম্যাটেরিয়াল আসছে নাকি ফ্লাজিলের র মেটেরিয়াল আসছে। নাপার জায়গায় যদি ফ্লাজিলের র মেটেরিয়াল রিসিভ করে আর প্রডিউস করার সময় যদি নাপার এখানে ফ্লাজিলের র মেটেরিয়াল দেয়, তাহলে কি অবস্থা হবে জনগণের? সমস্যা হয়ে যাবে স্যার। সমস্যা হয়ে যাবে। তাহলে স্টোর ডিপার্টমেন্ট কি করবে? তাদের একটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকবে। কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, ওইখানে আবার কি এক্সপার্ট লোকজন আছে। ওইখানে এক্সপার্ট লোকজন আছে, তারা এসে চেক করে দেখবে যে না, পারচেস অর্ডারে যেই র মেটেরিয়াল স্পেসিফিকেশন, যে কোয়ালিটি কোয়ান্টিটি দেওয়ার কথা ছিল ওইটা রিসিভ করছে না। তারা যখন কনফার্ম করবে তখন স্টোর ডিপার্টমেন্ট এটা রিসিভ করবে। রিসিভ করার সময় সে একটা জিআরএন তৈরি করবে, গুডস রিসিভ নোট। জিআরএন তৈরি করে সে ধরেন 4 থেকে 5 কপি জিআরএন সে তৈরি করবে। তৈরি করে 1 কপি তার মধ্যে বুকের মধ্যে রেখে দিবে, 1 কপি সে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দিবে, 1 কপি সে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টকে দিবে, 1 কপি পারচেস ডিপার্টমেন্টকে দিবে। কারণ পারচেস ডিপার্টমেন্টে জানার দরকার আছে কি পরিমাণ অর্ডার দিচ্ছে আর কি পরিমাণ প্রোডাক্ট আসছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কেন দিবে? সাপ্লায়ার এখন জিনিসটা ফ্যাক্টরিতে ডেলিভারি দিয়ে দিছে। এখন সাপ্লায়ারের কাজ হচ্ছে সে এখন কি করবে? সে তো প্রোডাক্ট তাকে যে অর্ডারটা দিছে সেটা প্রোডাক্টটা ডেলিভারি করে দিছে। এখন তার কি দরকার? স্যার টাকা কালেক্ট করবে। টাকা দরকার। সে এখন ইনভয়েস সাবমিট করবে, করবে না আমার কোম্পানির কাছে? আমি যদি পারচেস করি, জি স্যার অবশ্যই করবে। তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজ কি? তার ইনভয়েসটা পাওয়ার পরে সে রেকর্ড করে ফেলবে সাথে সাথে। জি স্যার চেক পার্টি করে। থেকে ইনভয়েস পাওয়ার পরে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট একটা জার্নাল এন্ট্রি দিবে না? কি জার্নাল দিবে? পার্সেস ডেবিট ডেবিট, আর স্যার নোটস পেয়েবল ক্রেডিট দিতে পারে। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করলো। কেন করলো? কারণ পারচেসটা ক্রেডিটই করছে। কারণ হচ্ছে সাপ্লায়ারকে আমি পেমেন্টটা দিব 1 মাস পরে। স্যার অ্যাকাউন্টস পেয়েবল, সে হ্যাঁ আমাকে ফ্যাক্টরিতে গুডসটা দেওয়ার 7 দিনের মধ্যে দিবে, তার 1 মাস পরে তাকে আমি পেমেন্ট দিব, তাই না? জি স্যার। এখন আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এন্ট্রি করার আগে তাকে চিন্তা করতে হবে, ভাই সাপ্লায়ার যে আমাকে একটা ইনভয়েস দিয়ে গেছে, আমি কি আসলে আমার ফ্যাক্টরি কি এই প্রোডাক্টটা রিসিভ করছে? আমি যে আন্দাজ এখানে এন্ট্রি দিয়ে দিচ্ছি তাকে পারচেজ ডেবিট করে অ্যাকাউন্ট পেয়েবল, তখন সে কি করবে? কি চেক করবে? স্যার ওই যে জিআরএনটা চেক করবে, যে জিআরএনটা দিছে। কোর্স রিসিভ নোটটা চেক করবে, দেখবে যে ওই স্টোর ডিপার্টমেন্ট যেখানে লেখা দিছে যে পরিমাণ প্রোডাক্ট রিসিভ করার কথা ওই পরিমাণ প্রোডাক্ট কোয়ান্টিটি কোয়ালিটি রিসিভ করছে না। সে জিআরএন এবং ইনভয়েস দুটো চেক করে তারপরে সে রিসিভ এন্ট্রি করবে পারচেজ ডেবিট পেয়েবল ক্রেডিট। তাহলে দেখেন একটা কোম্পানিতে কতগুলা প্রসেসের পরে আসা পারচেসটা জার্নাল এন্ট্রি হিসাবে রেকর্ড করা হয়। এরপরে সাপ্লায়ার সাহেব সে ডেলিভারি দিয়ে ইনভয়েস সাবমিট করে চলে গেছে। তার কন্ডিশন হচ্ছে সে কতদিন পরে টাকা পাবে? 1 মাস পরে স্যার। 1 মাস পরে। 28 দিন যখন চলে গেছে সে আইসা নক করবে আবার, ভাই তোমার তো পারচেসের কন্ডিশন ছিল উইদিন 30 ওয়ার্কিং ডেজ আমাকে পেমেন্টটা দিয়ে দিবে, এখন তো আজকে 28 ডেজ। তখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কি তাকে একটা চেক ইস্যু করে দিবে? এটা বলতে পারবো না স্যার। ইস্যু করে দিবে। অডিটর হিসেবে যদি এখন অডিট করতে যান আপনি, তখন পারচেস যদি তারা যদি ইস্যু করে দেয় তাহলে তো আপনি ধরবেন। তখন একটা কোম্পানিতে একটা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকবে। পারচেস ডিপার্টমেন্ট তাদেরকে বলবে যে আমি কি তাকে পেমেন্ট দিতে পারি। তখন আপনার মতো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়তো ওইখানকার ওই কোম্পানির ইন্টারনাল অডিটের হেড হিসেবে চাকরি করতেছে 5 লাখ টাকা বেতনে, তার একটা ডিপার্টমেন্ট আছে ওই কোম্পানিতে। তার দায়িত্ব হচ্ছে এই যে আমি যে এখন একজনকে 5 কোটি টাকা পেমেন্ট করব, তার কাজ হচ্ছে এই 2 দিনের মধ্যে সে সব চেক করবে।
আসলে কি এটার এগেনস্টে রিকুইজিশন ছিল, তাকে কি পারচেজ অর্ডার দেওয়া হয়েছিল, সে কি আমার ফ্যাক্টরিতে মালকে ডেলিভারি দিয়েছে, আমার কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট কি আমি যেই কোয়ালিটির প্রোডাক্টটা তাকে অর্ডার দিয়েছিলাম সেই প্রোডাক্টটা সে আমাকে দিয়েছে কিনা সেটা চেক করে জাস্টিফাই করছে কিনা, স্টোর ডিপার্টমেন্ট জিআরএন তৈরি করছে কিনা, জিআরএনটা অ্যাকাউন্টসকে দেওয়া হয়েছিল কিনা, অ্যাকাউন্টস কি জিআরএনটা দেখে ক্রস চেক করে এন্ট্রিটা দিছে কিনা, পুরো সাইকেলটা সে চেক করবে। চেক করে যদি ইফ ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট ইজ স্যাটিসফাইড দেন দে উইল ইস্যু এ ক্লিয়ারেন্স নোট, দিবে যে হ্যাঁ ইউ ক্যান মেক দ্য পেমেন্ট। তখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট উইল মেক দ্য পেমেন্ট অ্যান্ড মেক অ্যানাদার জার্নাল এন্ট্রি। ওই জার্নাল এন্ট্রি কি বলে, একটা জার্নাল এন্ট্রি দিবে। ওই এন্ট্রিটা কি হবে, তখন যে জার্নালটা দিবে পেমেন্টের সময়, আগে দিছিলাম আমি পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এখন আমি পেয়েবল এগেইনস্টে পেমেন্ট করে দিচ্ছি, তাহলে Accounts হোয়াট শুড বি payable দ্য debit. এন্ট্রি? Accounts Accounts payable payable debit debit, or cash credit. cash and bank credit. তখন ক্যাশ বা আমি ব্যাংকে দিচ্ছি ব্যাংক ক্রেডিট, ওই অ্যাকাউন্টস পেয়েবল যেটা ক্রেডিট ছিল ওটা ডেবিট হয়ে, তাহলে ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবলটা আমার হিসাব থেকে কি ডিলেট হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড পারচেজ সিস্টেম। দেখেন তাহলে স্যার একটা কোম্পানি এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস। তাহলে আপনি স্যার যখন অডিট করতে যাবেন, আপনি পারচেজ চেক করার সময় এই কন্ট্রোলগুলো একটা দেখবেন কোশ্চেন ছিল প্রত্যেকটা স্যার। পারচেজের এগেইনস্টে। বলেন। স্যার বলতেছি আপনার হচ্ছে ইন্টারনাল অডিট কমিটি আর ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট কি আলাদা? আলাদা। একটা কোম্পানি চাইলে, এখন আমার একটা বড় বড় কোম্পানি আছে, এখন আমার প্রতিষ্ঠানের নিজের নিজের অ্যাকুরেসির সাথে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি একটা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট তৈরি করলাম। ধরেন বসুন্ধরা গ্রুপের বিশাল ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে। তারা কি করে, আমরা তো এক্সটার্নাল অডিটররা গিয়ে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করি, কিন্তু কোম্পানি যে হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, মালিকরা ম্যানেজমেন্ট কি চায়, একটা কমফোর্ট চাইবে না, আমার পারচেস ঠিক মতো হচ্ছে কিনা, আমার সেলস ঠিক মতো হচ্ছে কিনা, আমার হাজার হাজার কোটি টাকা ঠিক মতো পেমেন্ট হচ্ছে কিনা, আমার নিজের একটা ওয়াচ সিস্টেম থাকবে। আমার ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট সব চেক করে দিবে, কোনো ভুলভ্রান্তি হলে, কোনো রকম করাপশন হলে আমার ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট ধরবে। ওই ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট ফর্ম হচ্ছে, ধর ইন্টারনাল অডিটের হেড কোন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে সে নিয়োগ করলো, সিসি করা ছেলে, পার্টলি পাস করা ছেলে মেয়ে অনেককে রেখে সে একটা ডিপার্টমেন্ট করলো, এটা নাম হচ্ছে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট। কারণ এরা তো সিএ ফার্ম থেকে অডিট করে আসছে, অডিট করতে জানে, তাদেরকে আমার এখানে রিক্রুট করে একটা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট ফর্ম করলাম, ওরা সারা বছর আমার সমস্ত ট্রানজাকশনগুলো ইন্টারনালি চেক করে দেয়। এটা হচ্ছে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট। আর অডিট কমিটি হচ্ছে যেটা বললাম, ওই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। একটা কোম্পানির বোর্ডে যদি 18 জন লোক থাকে, ঠিক আছে, তাহলে ওর 3 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ দিয়ে একটা অডিট কমিটি করা হয়, ওটাকে বলা হয় বোর্ড অডিট কমিটি। ওটা হচ্ছে অডিট কমিটি। ওই অডিট কমিটি কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে অডিটরদের সাথে হ্যান্ডেল করবে আর কি। মানে বোর্ডের মধ্যে আবার একটা সাব বোর্ড, বোর্ডের একটা অংশ অডিট কমিটি হিসেবে কাজ করবে, ওটাকে বলে বোর্ড অডিট কমিটি। ওই ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট সরাসরি বোর্ড অডিট কমিটির কাছে রিপোর্ট করবে, কারণ ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের এরা সরাসরি কোম্পানির এমপ্লয়ি, সবাই কোম্পানির কি এমপ্লয়ি। এখন তারা যদি এমডি সাহেবকে রিপোর্ট করে তাহলে ভালো রিপোর্ট করতে পারবে, অনেক সময় তো এমডির এগেইনস্টও তাকে রিপোর্ট করা লাগতে পারে। তাহলে এই জন্য সে সরাসরি এমডির কাছে রিপোর্ট না করে বোর্ড অডিট কমিটির কাছে রিপোর্ট করবে। তাহলে আপনি বুঝতে পারছেন ডিফারেন্স বিটুইন অডিট কমিটি এবং ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট। জি স্যার, ওকে, বুঝছি স্যার। আচ্ছা, এটা আমরা আবার গতানুগতিক অর্ডারিং লেভেলে কি রিস্ক থাকে দেখেন। অর্ডারিং লেভেলের রিস্ক হচ্ছে হোয়েন কনসিডারিং পারচেস অর্ডার্স। আমরা এখন পারচেস নিয়ে চিন্তা করব কোম্পানির। আমি কোম্পানি থেকে যখন কনসিডার করছি পারচেস অর্ডার, এক কোম্পানি মাইট রিকগনাইজ ওয়ান অর বোথ অফ দ্য ফলোইং রিস্ক। আনঅথরাইজড পারচেস মে বি মেড ফর পার্সোনাল ইউজ। কোম্পানির লোকজন অনেক চালাক, পারচেস করতেছে কিছু জিনিস। এখন ধরেন আমি চিন্তা করছি আমার একটা অ্যাপলের ল্যাপটপ দরকার, আমার আমি কোম্পানির জন্য দরকার বলে আমি এটা একটা পারচেস করে ফেলে আমি নিজের বাসায় ইউজ করতেছি। আনঅথরাইজড পারচেস মে বি মেড ফর পার্সোনাল ইউজ। আমার পাওয়ার আছে, কোম্পানিতে কোনো কন্ট্রোল নাই, আমি যদি পারচেস করি কেউ আমাকে ধরার নাই, কারণ কি কোম্পানিতে ইন্টারনাল কন্ট্রোলই নাই। তাহলে এটা আমি কারো কাছ থেকে অ্যাপ্রুভালও লাগবে না, অথরাইজেশনও লাগবে না, আমি পারচেস করতেছি কোম্পানির নাম দিয়ে নিজের বাসায় ইউজ করতেছি, এটাও হতে পারে। ঠিক আছে, বা যে কোনো রকম আনঅথরাইজ পারচেস হতে পারে। পারচেস হইতে হলে কি, ওই যে প্রসেসের কথা বলছি, রিকুইজিশন থেকে শুরু করে ওই সাইকেলটা ফিল আপ করে কোম্পানির পারচেস পলিসি মাইনা, কোটেশন আইনা, পারচেস কমিটি রিভিউ করে একটা প্রসেসের মধ্য দিয়ে পারচেস করতে হবে। তাহলে মনে করবো তাকে ওইখানে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে। যদি আমি আনঅথরাইজ ওয়েতে যে কেউ যে কোনো কিছু পারচেস করতে পারে, তাহলে মনে করবো এখানে কোনো কন্ট্রোল নাই, যে কেউ তার পার্সোনাল বেনিফিটের জন্য কোম্পানির অনেক কিছু পারচেস করে ফেলতে পারে কোম্পানির টাকা দিয়ে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আরেকটা রিস্ক আছে কি,
গুডস এন্ড সার্ভিসেস মাইট নট বি অবটেইনড অন দ্য মোস্ট অ্যাডভান্টেজিয়াস টার্মস। আমি যখন আমার কোম্পানির জন্য কোনো কিছু পারচেস করব, গুডস এন্ড সার্ভিসেস, আমি তো সার্ভিসও পারচেস করতে পারি। কিভাবে বলতে পারেন? কোম্পানি কি শুধু গুডস লাগে, পারচেস লাগে না, সার্ভিস লাগে না? জি স্যার, সার্ভিস তো লাগেই। আইটি সার্ভিস লাগে। আমি কোন একটা আইটি কোম্পানিকে বলবো ভাই সারা বছর আমাকে আইটি সার্ভিস দিবা, তাহলে এটা তো সার্ভিস পারচেস। আমি যে একটা অডিটর নিয়োগ করবো, একটা আমার কোম্পানিতে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট নাই, আমি একটা সিএ ফার্মকে বলছি আমার এখানে আপনি ইন্টারনাল অডিট করে দেন, মাসে 3 লাখ করে, 3 মাসে 36 লাখ দেবো, মাসে 5 লাখ করে, 5 মাসে 60 লাখ টাকা দেবো। এটা তো আমি একটা সার্ভিস পারচেস করলাম। আমি কোনো প্রোডাক্ট পারচেস করছি? না স্যার। সার্ভিস পারচেস করলাম। এখন আমি কোম্পানির কাজ হচ্ছে, কোম্পানি যদি কোনো গুডস এন্ড সার্ভিস পারচেস করে, দ্যাট শুড বি কি মোস্ট অ্যাডভান্টেজিয়াস টার্মসে করতে হবে, যাতে কোম্পানির কিছু টাকা পয়সা সেভ হয়। কোম্পানির জন্য অ্যাডভান্টেজিয়াস টার্মসে আমি কিনছি কিনা। কিন্তু আমি এমন ভাবে পারচেস করতেছি কোম্পানির জন্য লস করতেছি। আমি যদি আমার কোম্পানির জন্য অডিট সার্ভিস পারচেস করি, বাংলাদেশে অডিট ফার্ম আছে 250, 300, 200, 300 আছে। আমি অ্যাটলিস্ট 5টা ফার্মের সাথে কথা বলে নিলেই তো, কেউ বলবে 3 লাখ, কেউ বলবে 4 লাখ, কেউ বলবে 5 লাখ, তাহলে আমি কি করব? 3 যদি লাখ এটা চুজ করবো। সব জায়গা থেকে আমি একই লেভেলের সার্ভিস পাই, 3টা ফার্মই একই লেভেলে, তাহলে আমি 5 লাখের টাকা নেবো। আমি 3 লাখের টাকা নিয়ে 2 লাখ সেভ করতে পারি না? জি স্যার। তাহলে আমি যদি 2 লাখ সেভ করে 3 লাখে নিই, তার মানে কি আমি মোস্ট অ্যাডভান্টেজিয়াস টার্মসে সার্ভিসটা পারচেস করলাম। আর যদি আমি 3 লাখের সার্ভিসটা 5 লাখে নিয়ে নেই, 3 লাখে যে সার্ভিস পাইতাম 5 লাখও সেম সার্ভিস পাচ্ছি, দুইটা ফার্মই সেম, তাদের আর্টিকেল স্টুডেন্টও সেম, তাদের টিমও সেম, ম্যানেজারও সেম, তাহলে আমি কোম্পানিকে এক্সট্রা বার্ডেন দিচ্ছি 2 লাখ। এই জন্য বলেছে গুডস এন্ড সার্ভিস মাইট নট বি অবটেইনড অন দ্য মোস্ট অ্যাডভান্টেজিয়াস টার্মস। যদি আমার কোম্পানিতে প্রপার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকে, তাহলে আমি কিন্তু সবসময় অ্যাডভান্টেজিয়াস টার্মসে কিনবো। আমি কোনোদিন আমার কোম্পানিকে এক্সট্রা বার্ডেন দিয়ে কোম্পানির লস করে কোনো গুডস বা সার্ভিস পারচেস করবো না। কিন্তু কন্ট্রোল না থাকলে কিন্তু হয়ে যাবে এটা, কারণ বিভিন্ন লোকজন কোম্পানিতে বিভিন্ন জায়গায় ওত পেতে বসে আছে তাদের পার্সোনাল বেনিফিটের জন্য। কাকে দিলে সে কমিশন পাবে, কোথায় করলে কি পাবে। কিন্তু আপনি কন্ট্রোল সিস্টেম থাকলে ওই কমিশন খাওয়ার চান্স থাকবে না। তাহলে রিস্ক কি থাকতে পারে আমরা বুঝতে পারলাম তো। দুটো রিস্ক, একটা হচ্ছে আনঅথরাইজ পারচেস হয়ে যেতে পারে, একটা হচ্ছে অ্যাডভান্টেজেস টার্মস আমি নাও কিনতে পারি। Control objective কি? Here are the control objective which might arise from the risk noted above. All orders and goods and services, all orders for goods and services are properly authorized. যদি কোম্পানিতে কন্ট্রোল সিস্টেম থাকে, আমি যাই পারচেস করবো এটা আমি সবসময় অথরাইজ পারচেস করবো এবং ডিউলি প্রসেস, প্রপার প্রসেসটা ফলো করে করব। অল অর্ডারস আর ফর গুডস এন্ড সার্ভিসেস অ্যাকচুয়ালি রিকোয়ার্ড বাই দ্য কোম্পানি। কোম্পানির জন্য যা দরকার আমি তাই পারচেস করব। কিন্তু যদি কন্ট্রোল না থাকে, আমি কোম্পানির জন্য যেটা দরকার নাই সেটা আননেসেসারি পারচেস করে কোম্পানিকে ভাড়া নিয়ে ফেলতে পারি। আমি আগামী মাসে এসি ডেলিভারি দিব, ওই যে 10,000 এয়ার কন্ডিশন, কিন্তু আমি 20,000-এর জন্য যদি ম্যাটেরিয়াল কিনে ফেলি, 10,000 ম্যাটেরিয়াল নষ্ট হবে না? তাহলে পারচেসের লোকজনের কি একটা ইন্টেনশন থাকতে পারে, বেশি কিনলে তো সে বেশি কমিশন পাবে, এই জন্য সে বেশি পারচেস করে ফেলতে পারে। এই জন্য অল গুডস, অল অর্ডারস আর ফর দ্য গুডস এন্ড সার্ভিসেস অ্যাকচুয়ালি রিকোয়ার্ড বাই দ্য কোম্পানি। কোম্পানির জন্য যা দরকার তাই আমি কিনতেছি। অর্ডারস আর অনলি মেড উইথ অথরাইজ সাপ্লায়ার। কিছু কিছু কোম্পানি কি করে, তারা আরো স্মার্ট, পার্চেসের লোকজনকে অত বেনিফিট দিবে না। কারণ কি, পার্চেস ডিপার্টমেন্টে কাজ করে দেখা যাচ্ছে একজনের 10 তলা, 12 তলা, 14 তলা বাড়ি হয়ে গেছে, সে কোন কোম্পানিতে সাপ্লাই চেইনে কাজ করে। কারণ কি, প্রচুর কমিশন পায়। এখন কোম্পানি আরো বেশি স্মার্ট, তুমি কত কেমনে কমিশন নিবা, তোমার রাস্তা বন্ধ করে দিই কিভাবে। আমি একটা কন্ট্যাক্ট করে ফেলছি, আমার যত এসি কিনবো আমি ওয়ালটন থেকে পারচেস করব, অথবা আমি গ্রি থেকে পারচেস করবো, অথবা আমি প্যানাসোনিক থেকে, অথবা জেনারেল থেকে করবো। 4টা কোম্পানির সাথে আমি একটা এগ্রিমেন্ট করে ফেলছি, দে আর মাই অথরাইজ সাপ্লায়ার্স। যখনই আমার এয়ার কন্ডিশন লাগবে, আমি সেন্ট্রালি একটা ইমেল দিয়ে দিব ওয়ালটনকে বা প্যানাসোনিককে অথবা গ্রিকে, আমার এখানে 10টা দিয়ে দাও। তার মানে কি, কোম্পানি টু কোম্পানি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং ওই কোম্পানিকে আমি অথরাইজ করে সাপ্লায়ার হিসেবে অ্যানলিস্ট করে রাখছি। আমার পারচেসের লোকজন চাইলেও কমিশন নিয়ে তার কাছ থেকে কিনতে পারবে না। তাহলে অর্ডারের, পারচেস অর্ডারের আরেকটা নিয়ম হচ্ছে, আপনি অর্ডারস আর অনলি মেড উইথ অথরাইজ সাপ্লাই। যদি কোম্পানিতে ওরকম সিস্টেম থাকে, তাহলে সঠিক কন্ট্রোল করে আমরা কি করতে পারি, অথরাইজ সাপ্লায়ার থেকে পারচেস করে কোম্পানিকে সেভ করতে পারি। পারি কিনা? জি স্যার, তাহলে পারি। এই কাজগুলো আপনি করলে তো আপনার স্যালারি বেড়ে যাবে। এখন আপনি যদি যান ডেবিট ক্রেডিট করার জন্য, আপনাকে কোম্পানি এত টাকা দিবে কেন? ডেবিট ক্রেডিট তো একজন কেরানি এসে করতে পারবে, ডেবিট ক্রেডিট তো যে কেউ বিকম পাস করলে শিখে যায়, তাই না? জি স্যার। হ্যাঁ, অর্ডারস আর মেড এট কম্পিটিটিভ প্রাইস। এটা আমাকে এনশিওর করতে হবে যাতে আমি কম্পিটিটিভ প্রাইসে কিনতেছি। ওই যে এটা বললাম, সার্ভিসের উদাহরণ দিলাম, 3 লাখ, 5 লাখ, 2 লাখ, তাহলে আমি প্রাইসটা যাতে ভেরিফাই করে অর্ডার করতে পারি। তাহলে কন্ট্রোল অবজেক্টিভটা হচ্ছে অর্ডারিং এ এই 3টা।
অর্ডারিং এ তাহলে আমি কি কি কন্ট্রোল সেট করব? সেগ্রিগেশন অফ ডিউটিস, রিকুইজিশন এন্ড অর্ডারিং। ওই যে ডিউটি সেগ্রিগেট করে দিব, কেউ রিকুইজিশন রেজ করবে, কেউ পারচেস অর্ডার নিবে, কেউ জিআরএম তৈরি করবে, কেউ এন্ট্রি দিবে, কেউ পেমেন্ট করবে, কেউ ইন্টারনাল অডিট করবে। এই যে দিস আর দ্য সেগ্রিগেশন অফ ডিউটিস। তাহলে আমি আমার কোম্পানিতে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কাজগুলোকে এমন ভাবে সেগ্রিগেট করব যাতে এখানে কোনো রকম কন্ট্রোল উইকনেস তৈরি না হয়। সেন্ট্রাল পলিসি ফর চয়েস অফ সাপ্লায়ার্স। কোম্পানিতে আমি একটা সেন্ট্রাল পলিসি করব যাতে চাইলে যে কাউকে উল্টা পাল্টা 13 নম্বর 14 নম্বর যত কোম্পানি আছে সবগুলোকে আইন আমি সাপ্লায়ার হিসেবে এনলিস্ট করে ফেলবো, এটা যাতে করতে না পারি। এন্ড পারচেসের লোকজন একটু বেশি স্মার্ট, যদি সাপ্লায়ার হিসেবে আমার পরিচিত আমার খালাতো ভাইয়ের কোম্পানিকে যদি এনলিস্ট করতে পারি তাহলে খালাতো ভাই থেকে তো সব কিনবে। তাহলে কি আমি যে সাপ্লায়ার চয়েস করব ওইখানেও কিন্তু একটা পলিসি থাকবে, যে সাপ্লায়ার চয়েস করব তার ফ্যাক্টরির সাইজ কেমন, তার ক্যাপাসিটি কেমন, তার মার্কেট রেপুটেশন কেমন, এরকম একটা পলিসি যদি থাকে তাহলে আমার পারচেজ ডিপার্টমেন্ট লোকজন চাইলে যে কাউকে সাপ্লায়ার হিসেবে এনলিস্ট করতে পারবে? না স্যার, পারবেন। পারবে না। Evidence required of requirements for purchase before purchase authorized. Pre-set, pre-order quantities and reorder level. ওই যে যেটা বললাম, রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার লেভেল। চাইলে এখন লোকজনের কমিশন পাইবে না, যখন তখন পারচেস অর্ডার করতে পারবে না। আমি সেট করে দিব যে তোমার স্টক লেভেল শুধুমাত্র এততে নামলে পারচেস করতে পারবা, তার নিচে তার উপরে থাকলে তুমি পারচেস করতে পারবে না। তোমার অলরেডি 10,000 এসি তৈরি করার মতো ম্যাটেরিয়াল আছে, তুমি কেন আরো 10,000 র ম্যাটেরিয়াল কিনতে চাচ্ছ? নিশ্চয় তোমার পার্সোনাল বেনিফিট আছে। তাহলে আমি ঠিক করে দেবো যে আমার সবসময় স্টকে কি পরিমাণ থাকলে আমি ম্যাক্সিমাম কি পরিমাণ কিনতে পারবো, এটারও লিমিট সেট করে দেবো। Order forms prepared by only when a pre-numbered purchase requisition has been received. যে কেউ কিন্তু দুষ্টামি করে একটা পারচেস রিকুইজিশন দিতে পারে, এই জন্য পারচেস রিকুইজিশনের কি আলাদা প্রিন্টেড ফর্ম থাকবে, এখানে সিরিয়াল নাম্বার থাকবে, 1 নাম্বার পরে 2 নাম্বার, 2 নাম্বার পরে 3 নাম্বার। আমি চাইলে ব্যাকডেটে একটা এখন আমি একটা পারচেস করে ফেললাম, একটা রিকুইজিশন ব্যাকডেটে তৈরি করে একটা ফাইলের মধ্যে রেখে দিলাম, তা করা যাবে না, কারণ কি আমার রিকুইজিশন গুলো সিরিয়ালি আছে। অথরাইজেশন অফ অর্ডার ফর্ম, সেই যে বললাম অর্ডার ফর্মটার অথরাইজেশন লাগবে। প্রি নাম্বার অর্ডার ফর্ম, অর্ডার নামগুলো প্রিন্টেড থাকবে, এটার মধ্যে আগেই নাম্বারিং করা থাকবে। সেফগার্ডিং অফ ব্ল্যাঙ্ক অর্ডার ফর্মস, তাহলে আমার কোম্পানিতে যে পারচেস অর্ডারের ফর্মগুলা এগুলো সেফগার্ড এনশিওর করতে হবে যাতে যে কেউ যে কোনো সময় চাইলে ইন্টেনশনালি নিয়ে অর্ডার করে দিতে না পারে। সেফগার্ডিং রিভিউ অফ আউটস্ট্যান্ডিং অর্ডার, আমার অর্ডার দেওয়ার আগে দেখতে হবে আগে কতগুলো অর্ডার প্লেস করছি, অর্ডার এগেইনস্টে মাল আসছে কিনা। আননেসেসারি শুধু অর্ডার দিয়ে যাচ্ছি কিন্তু যেটা আগে অর্ডার করলাম এটার মালও আসে না, এটার খবর নাই। মনিটরিং অফ সাপ্লায়ার টার্মস এন্ড টেকিং অ্যাডভান্টেজ অফ ফেভারেবল কন্ডিশন, আমার সাপ্লায়ারের সাথে কি টার্মস কন্ডিশন এটা সবসময় মনিটর করতে হবে, কারণ ওয়ার্ল্ড ইজ কি চেঞ্জেবল, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে। তার টাইম টু টাইম আমি ওই 20 বছর আগে যে কন্ডিশনে পারচেস করতাম এখন যদি আমি সেম কন্ডিশনে পারচেস করি আমার কোম্পানি লুজার হবে না গেইনার হবে? কি হবে? তাহলে আমাকে কি করতে হবে? টার্মস এন্ড কন্ডিশন গুলা যুগের সাথে চেঞ্জ করে, এখন এআই এর যুগ চলে আসছে, এখন টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাকে কিন্তু আমার টার্মস এন্ড কন্ডিশন সবসময় আপডেট করতে হবে। আপনারা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? সবাই বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। চুপচাপ লগ ইন করে বসে থাকলে আমি যে কাউকে জিজ্ঞেস করবো কিন্তু স্যার সেফগার্ডিং আইডি ধরে। ব্ল্যাঙ্ক অর্ডার ফর্ম বুঝি নাই। টেস্ট অফ কন্ট্রোল, এখন আপনি অডিটর, এখন আপনি অর্ডারিং লেভেলে টেস্ট অফ কন্ট্রোল ঠিক আছে কিনা আপনি দেখবেন কিভাবে? রিভিউ লিস্ট অফ সাপ্লায়ার্স এন্ড চেক এ স্যাম্পল টু অর্ডারস মেড। আপনি অডিট ম্যানেজমেন্টকে বলবেন যে আপনার সাপ্লায়ার কার একটা লিস্ট প্রোভাইড করেন, লিস্টটা নেবেন, সারা বছর পারচেস করছে এই যে সাপ্লায়ার যারা আছে তাদের থেকে পারচেস করছে কিনা লিস্টের সাথে মিলাবেন। এন্ড লিস্টের মধ্যে সাপ্লায়ার লিস্টে যারা আছে এগুলো ম্যানেজমেন্ট অথরাইজ সাপ্লায়ার কিনা এটাও দেখবেন। তাহলে আপনি বুঝলেন যে তারা পারচেসটা অথরাইজ সাপ্লায়ার থেকে করছে কিনা। চেক সিকোয়েন্স অফ প্রি নাম্বার অর্ডার ফর্মস, দেখবেন যে জানুয়ারি মাসে যদি আমার অর্ডার নাম্বার 33 হয়, ফেব্রুয়ারি মাসে অর্ডার নাম্বার কি 25 হইতে পারে? না স্যার। পারবে না, সিরিয়াল থাকবে না, 33 এর পরে হবে। 25 থাকলে তাহলে মনে করবে এখানে কিছু একটা ঝামেলা আছে। ভাই জানুয়ারি মাসে তুমি 33 নাম্বার অর্ডার করলা, ফেব্রুয়ারি মাসে এসে কিভাবে তুমি 25 নাম্বার অর্ডার করলা? অর্ডার ফর্ম গুলোতে নিশ্চয়ই সিকোয়েন্স আছে, প্রি নাম্বার আছে, তুমি তাহলে কি এটার ভিতরে কিছু একটা জালিয়াতি করছো, তাহলে এটা আইডেন্টিফাই করা যাবে। চেকস অর্ডারস আর সাপোর্টেড বাই এ পারচেস রিকুইজিশন, প্রত্যেকটা অর্ডার যে পারচেস ডিপার্টমেন্ট যে অর্ডার করছে এটাতে রিকুইজিশন ছিল কিনা। রিভিউ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ওভার ব্ল্যাঙ্ক অর্ডার, ব্ল্যাঙ্ক অর্ডার গুলো ওই যে 33 এর পরে 25 কেন হয়? কারণ কি ব্ল্যাঙ্ক অর্ডার উপরে কন্ট্রোল নাই, আগে কয়েকটা ছিঁড়ে কেউ নিয়ে রাখছে, জানুয়ারি মাস থাকতে কিছু অর্ডার
সিরে কেউ রেখে দিয়েছিল যেটা কিনা পরে ফেব্রুয়ারি মাসে কাজে লাগাচ্ছে, তাহলে সেটা আইডেন্টিফাই হয়ে যাবে। তাহলে এই ধরনের টেস্ট অফ কন্ট্রোল আমি যখন করবো তখন আইডেন্টিফাই হয়ে যাবে। এরপরে কি গুডস ইনওয়ার্ড এন্ড অর্ডার দেওয়ার পরের প্রসেসটা কি? আমি কিছু মাল পারচেস করবো, প্রথমে অর্ডার করলাম, এরপরে কি জিনিসটা আনতে হবে না? জি জি মিস। স্যার। জিনিসটা আনবো এবং আমি সাপ্লায়ার থেকে ইনভয়েস রিসিভ করবো। এখানে রিস্ক থাকতে পারে কি কি? গুডস মে বি মিস অ্যাপ্রোপ্রিয়েটেড ফর প্রাইভেট ইউজ। ওই যে রিস্ক হচ্ছে কি, আমি অর্ডার ঠিক মতো করছি, এটা আমার প্রেমিসেসে আনছিও, কিন্তু কেউ একজন চুরি করে নিয়ে নিজে ইউজ করতেছে। 100টা ল্যাপটপ পারচেস করছি, 5টা ল্যাপটপ কি টপ অফিসিয়ালরা নিয়ে নিজের বাসায় ইউজ করে। অ্যাপলের ল্যাপটপ দেখে খুব ভালো লেগে গেছে, লেনোভোর এত হাই কনফিগারেশন ল্যাপটপ 1.5 লাখ টাকা দাম। চিন্তা করছে আমি এটা নিয়ে নিজে ইউজ করি কয়দিন, বাসায় ফ্যামিলি বাচ্চা কাচ্চাকে ইউজ করতে দিলাম, আর লোভ সামলাতে পারলাম না। গুডস মে বি মিস অ্যাপ্রোপ্রিয়েটেড ফর প্রাইভেট ইউজ। তাহলে রিস্ক হচ্ছে কি, যে জিনিসটা পারচেস করে আনছি এটাও আমার বাসায় নিয়ে ইউজ হয়ে যেতে পারে, পারে না? জি স্যার। গুডস মে বি অ্যাকসেপ্টেড দ্যাট হ্যাভ নট বিন অর্ডার্ড। এমন হইতে পারে আমি অর্ডার করছি লেনোভো, আমাকে দিয়ে রাখছে এসআর, অনেক লো কনফিগারেশনে। তাহলে অর্ডার করলাম একটা, দিল আরেকটা, আমার লোকজন সেটা চেক করে নাই। ইনভয়েসেস মে নট বি রেকর্ডেড রেজাল্টিং ইন নন পেমেন্ট। আমাকে সাপ্লায়ার ইনভয়েস দিয়েছে, আমি ইনভয়েসটা রেকর্ড করি নাই। ওই যে অ্যাকাউন্টিং এন্ট্রি দিব, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টেন্ট ওই কাজটা করে নাই। না করার কারণে কি হয়েছে, পরে 1 মাস পরে সাপ্লায়ার পেমেন্ট নিতে আসছে, তখন বলে পেমেন্ট করতে থেকে পাইবা, তুমি তো আমার গুডসে দাও নাই। তো গুডস দিছে কি না দে নাই, কারণ আমার তো অ্যাকাউন্টেন্ট রেকর্ড করে নাই। তাহলে রিস্ক থাকতে পারে কি, রেকর্ডিং লেভেল একটা রিস্ক থাকতে পারে। দ্য কোম্পানি মে নট টেক অ্যাডভান্টেজ অফ ফুল পিরিয়ড অফ ট্যাক্স অফ ক্রেডিট এক্সটেন্ডেড। ওই যে 60 দিন পরে আমি তোমাকে পেমেন্ট করব, 30 দিন পরে, এমন আমি যদি 15 দিন পরে পেমেন্ট করে দিই, আমার জন্য লাভ হবে না লস হবে? কি হবে? লস হবে স্যার। কারণ আমি স্যার 30 লস দিন হবে। পরে পেমেন্ট করলে, 30 দিন যদি আমি টাকাটা, আমার ধরেন এটা 10 কোটি টাকা চালা, 10 কোটি টাকা যদি 30 দিন আমি পেমেন্ট না করি, 30 দিন যদি আমি অন্য কাজে ইউজ করি, আমার বেনিফিট হবে না কোম্পানির? জি এখন স্যার। আমার এখানে অ্যাকাউন্টস পেমেন্ট ডিপার্টমেন্টে কিছু লোকজন আছে, এক্সপার্ট না, সে কি করছে, সাপ্লায়ার যখন আসছে একবারে অতিরিক্ত ভালো মানুষ, ভাই সে তো মাল দিছে, তাকে পেমেন্টটা করে দিই না, তারা ক্রাইসিস আছে। আরে ভাই আমার তোমার সাথে, তার সাথে আমার টার্মস এন্ড এগ্রিমেন্ট আছে, টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী তাকে আমি 30 দিন পরে পেমেন্ট দিব, আমি 29 দিন আগেও তো দিব না, একদিনও আমার জন্য অনেক টাকা দরকার। তাহলে আমি কি ক্রেডিট পিরিয়ডটা, ক্রেডিট টার্মটা পুরো বেনিফিটটা নিতে পারলাম না যদি আগে পেমেন্ট করি। এটাও এক ধরনের রিস্ক কোম্পানির জন্য, কারণ কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য কি করতে হবে, যখন কারো কাছ থেকে পারচেস করবো তাকে একটু ডিলে করে পেমেন্ট করব, আর যখন কারো কাছে সেল করবো তার থেকে কি করব, কুইকলি টাকা নিয়ে নেব। তাহলে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা কি থাকবে, ভালো থাকবে। দ্য কোম্পানি মে নট রেকর্ড ক্রেডিট নোট রেজাল্টিং ইন পেইং ইনভয়েস আননেসেসারিলি। আমি যে পারচেসটা করছি, পারচেসের এগেনস্টে আমি নোটটাকে ঠিকমতো, আমি করে কিছু মাল আমার মানে ফল্টি প্রোডাক্ট পড়ছে, আমি এটা ফেরত দিয়ে দিছি, ফেরত দেওয়ার পরে আমি এটা রেকর্ড করি নাই। একজনের কাছ থেকে আমি 10,000 এয়ার কন্ডিশন তৈরির জন্য র মেটেরিয়াল পারচেস করছি, প্রোডাকশনে গিয়ে দেখি কিছু র মেটেরিয়াল নষ্ট, সেটা আমি ফেরত দিয়ে দিছি, তাহলে আমি তাকে পুরো টাকা পেমেন্ট করব? না স্যার। পেমেন্ট করব না। আমি যে পরিমাণ ফেরত দিছি ওটা নিশ্চয়ই তাকে পেমেন্ট দিয়ে কাটে রাখবো না? স্যার। কিন্তু তাকে যে পরিমাণ ফেরত দিছি ওটা যদি আমি রেকর্ড না করি, তাহলে তো আমি পেমেন্ট করার সময় পুরোটাই পেমেন্ট করে দিব, তাহলে তখন একটা রিস্ক থাইকা যেতে পারে। কন্ট্রোল অবজেক্টিভ কি, কন্ট্রোল অবজেক্টিভ হচ্ছে এই রিস্ক গুলাকে অ্যাড্রেস করা, উপরে যে কটা রিস্ক আছে এই রিস্ক গুলো যাতে না থাকে এটা অ্যাড্রেস করা হচ্ছে কন্ট্রোল অবজেক্টিভ। বুঝা গেছে? ক্লিয়ার? এটা পড়ার দরকার না আছে, স্যার, কন্ট্রোল কথা অবজেক্টিভটা, শুনে স্যার কন্ট্রোল কন্ট্রোল অবজেক্টিভ অবজেক্টিভটা কি পড়ার দরকার আছে। কি বলছেন স্যার, বুঝতে পারি নাই, কথাটা একটু আবার একটু বলেন। বলছি এখানে যে কটা রিস্ক আছে এই রিস্কটা অ্যাড্রেস করার জন্য নিচের কন্ট্রোল অবজেক্টিভ। কন্ট্রোল অবজেক্টিভটা হচ্ছে অল গুডস এন্ড সার্ভিসেস রিসিভ আর ইউজ ফর দ্য কোম্পানি পারপাস, যাতে যা রিসিভ করছে এটা কোম্পানি পারপাসে ইউজ হয়, প্রাইভেট পারপাসে ইউজ না হয়, এটাই তো কন্ট্রোল অবজেক্টিভ হওয়া উচিত। এই কন্ট্রোলটা ইম্পোজ করলে তো জি আমার স্যার। উপরে রিস্কগুলো আর থাকবে না। ঠিক আছে? গুডস আর অনলি অ্যাকসেপ্টেড ইফ জি দে স্যার। হ্যাভ বিন অর্ডার্ড এন্ড দ্য অর্ডার হ্যাজ বিন অথরাইজড। গুডস শুধু আমি অর্ডারের এগেইনস্টই অ্যাকসেপ্ট করব, আমি অর্ডার ছাড়া গুডস অ্যাকসেপ্ট কি করব, করব না। না স্যার। অল করবো গুডস না এন্ড স্যার। সার্ভিসেস স্যার, রিসিভড আর অ্যাকুরেটলি রেকর্ডেড। ওই যে আমি যদি ঠিকঠাক মতো রেকর্ড স্যার না আমাকে করি শোনা তাহলে পেমেন্ট যাচ্ছে? নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। কিছু বলছেন? জি স্যার, আমি 1 নাম্বার পয়েন্টটা কিভাবে এনশিওর করব? যেমন আমি যদি আমার অফিসে একটা এসি কিনি,
এবং এসিটা খুলে নিয়ে, এসিটা অনেক ভালো চলতেছে, এসিটা খুলে নিয়ে আমি আমার বাসায় লাগাইলাম। এখন এটা কিভাবে ইনশিওর করবো যে সব জিনিস আমি যেটা পারচেস করতেছি কোম্পানির হয়ে, সেটা আমি মানে বিজনেসেই পারচেজ পারচেজ থাকছে? যখন আপনার কোম্পানি যখন পারচেজ করছে সে একটা এন্ট্রি দিছে না? জি স্যার। এন্ট্রি দিছে, এন্ট্রি দেওয়ার পরে সেটা তার রেজিস্টারে আছে না? বছর শেষে আপনি যখন অডিট করতে যাবেন আপনি দেখবেন যে তার অ্যাসেট লিস্টটা খুঁজবেন, আপনার অ্যাসেট লিস্ট গুলো দেন, তখন সে কি করবে? ওই যে এন্ট্রি দিছি, এন্ট্রি থেকে নিয়ে আপনাকে অ্যাসেট রেজিস্টার দিবে। রেজিস্টার অনুযায়ী আপনি কিছু ট্যাক্স বেসিসে কাউন্ট করবেন। বলা আছে অ্যাসেট 3000, আপনি যে কোনো কয়টা যে কোনো জায়গা থেকে ট্যাক্স বেসিসে এসি গুলার লোকেশন দেওয়া আছে, দুইটা হচ্ছে এমডির রুমে, দুইটা হচ্ছে সিএফওর রুমে, তিনটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে, চারটা। আপনি আপনি হুট করে যে কোনো, আমি ওই যে এমডি রুমে দুইটা আছে কিনা দেখে আসবো। আপনি ট্যাক্স বেসিসে কিছু চেক করলে সেটা বের হয়ে যাবে। এবং কোম্পানিগুলো বছর শেষে একটা 100% কাউন্টিং করে। রেজিস্টার যা রেকর্ড আছে এটা, কিতাবে যেটা আছে গোয়ালে আছে কিনা, এটা তারা 100% চেক করে। অডিটর হিসেবে আপনি ট্যাক্স বেসিসে চেক করবেন। চেক জি করতে স্যার, গেলে তো বুঝতে সেটা পারছি। আইডেন্টিফাই হয়ে যাবে। বুঝছি বুঝা স্যার। গেছে? জি স্যার। আজান দিচ্ছি আমরা, আজানটা শেষ
আছেন আপনারা? জি স্যার। ওকে, বুঝতে পারতেছেন কি বেশি ঝামেলা মনে হচ্ছে নাকি চাপটা? ঝামেলা না মনে স্যার, হচ্ছে প্রিভিয়াস চ্যাপ্টারের সাথে অনেক মিল না রয়েছে স্যার। স্যার। না স্যার, নাকি একটু কুইকলি যাব? স্যার এইভাবে গেলেই ভালো হয় স্যার, হয় কি তাহলে পরে কোশ্চেন গুলো একটু কম না, থাকে। আমি চাচ্ছি যে আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনার বেশি পড়াশোনা করা লাগবে না, বুঝছেন? আর স্যার আপনি নিজে তাহলে নিজে স্যার, পড়তে গেলে এইসব জায়গায় একটু ঝামেলায় পড়বেন। জি স্যার, আগের তাহলে স্যার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝি যে এইসব জায়গায় এই চ্যাপ্টারগুলো তো অনেক কোয়েরি থাকে, এই 2-3টা চ্যাপ্টার সবার কাছে খুব ঝামেলা মনে হয়, এটা পড়তে চায় না, স্কিপ করে, পরে এখান থেকে কোশ্চেন হলে রেজাল্ট খারাপ করে। স্যার তাহলে ধীরে ধীরে যান স্যার, তাহলে হয় কি কোশ্চেন গুলো আমাদের থাকবে না, আমাদের পড়তে আর একটু সুবিধা হবে। আর সময় আছে মেবি, এই হ্যাঁ, মাসটা সময় আছে, তো একটু। পরীক্ষার আগে আপনাদের এনাফ টাইম আছে। আর শুনেন, আরেকটা জিনিস আমি বলি, জি যারা স্যার। ক্লাস করছেন না ওনারা হয়তো এই পরীক্ষার জন্য এক্সামশন পাচ্ছেন, কিন্তু পরে যখন পরের পরীক্ষার আগে কিন্তু ওই যে ক্লাস 100% শেষ হওয়ার পরে কিন্তু একটা সার্টিফিকেট দিবে ফুল অ্যাটেন্ডেন্স নিয়ে। তখন যদি অ্যাটেন্ডেন্সটা সাফিসিয়েন্ট না হয় ক্লাস আবার করতে হবে। এটা ফর দেয়ার ইনফরমেশন, একটু বলে দিয়েন। আচ্ছা, আমাদের তো দিয়েছে, তাহলে কি আবার দেখা যায় পরে যখন এক্সাম দিতে যাব তখন আবার ওই ওই সময় যে ক্লাসটা পরে চলবে তখন? এই 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 ক্লাস সার্টিফিকেট দিয়ে সারা জীবন এক্সাম দিবেন। কোর্স শেষ হওয়ার পরে আপনাকে সবগুলো ক্লাস কনসিডার করে আরেকটা সার্টিফিকেট দিবে, এটা টেম্পোরারি দিচ্ছে এই পরীক্ষার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। এটা কিন্তু সারা জীবন পরীক্ষা, এটা দিয়ে তো আপনি 100% অ্যাটেন্ডেন্স কভার করছে না। এখন টেম্পোরারি যেটা দিচ্ছে এটা তো আপনাকে এইবার পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিচ্ছে। সবাইকে বলে দিয়েন যে ওই পরে কিন্তু পার্মানেন্টলি পরের বার পরীক্ষা দেওয়ার আগে কিন্তু ওই যে নতুন কোর্স শেষ হওয়ার পরে যে সার্টিফিকেটটা পাবেন ওটাই কনসিডার হবে, ঠিক আছে? বুঝতে স্যার, পরে কিন্তু ওইখানে শর্টলি ক্লাসটা আবার করা লাগবে, তাহলে তো পেমেন্টটা ঝামেলা। দেওয়া লাগবে, ক্লাসও করা লাগবে। এই মেসেজটা দিয়ে দিন, আপনাদের একটা গ্রুপ আছে না, এটা বলে দিন। আচ্ছা স্যার। আচ্ছা দেখেন, লাইবিলিটিস আর রিকগনাইজ ফর অল গুডস এন্ড সার্ভিসেস দ্যাট হ্যাভ বিন রিসিভড। ওই যে লাইবিলিটিস রিকগনাইজ করবে কখন? যে পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল করছে ক্রেডিট, তাহলে আমি যদি প্রথমে লাইবিলিটি রিকগনাইজ না করি তাহলে যদি সেই পেমেন্টের জন্য আসে পেমেন্ট দিতে পারবো? না এটা স্যার। কনফিউশন তৈরি হবে, তখন না স্যার। কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে, সে বলবে ভাই এই লোকের কাছে এই কোম্পানির কাছে আমি আর বিক্রি করবো না, এরা ঠিকঠাক মতো রেকর্ড করে না, পেমেন্ট করতে গেলে পেমেন্ট দেয় না, টাকা আটকায় রাখে। আমার যে বিক্রি করবে তারও তো এটা বিজনেস, যার কাছ থেকে আমি পারচেস করব, জি স্যার। সে আপনাকে ব্ল্যাক লিস্ট করবে উল্টা, এই কোম্পানির সাথে আমি ব্যবসা করবো না, আমার প্রচুর টাকা আটকে রাখছে। তাহলে অল এন্ট্রিজ ইন দ্য পেয়েবল লেজার আর মেড টু দ্য কারেক্ট পেয়েবল লেজার অ্যাকাউন্টস। আপনি হয়তোবা সাপ্লায়ার A B C D E F অনেক সাপ্লায়ার থেকে পারচেস করতেছেন, তাহলে এর থেকে পারচেস করে যদি বিন নামে রেকর্ড করে রাখেন, বি কে পেমেন্ট করতে গেলে বেশি করে দিবেন আর একে করতে গেলে কম পেমেন্ট করবেন, তাহলে A B সাপ্লায়ারের মধ্যে কোম্পানির মধ্যে একটা গন্ডগোল দেখা দিবে। আলটিমেটলি আপনার রেপুটেশন নষ্ট হবে, কাস্টমার নষ্ট হবে। কাট অফ ইজ অ্যাপ্লাইড কারেক্টলি টু দ্য পেয়েবল লেজার। আমি পারচেস করছি, আমার ইয়ার এন্ডিং হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে ডিসেম্বর মাসে যে পারচেসটা করছি এটা যদি আমি জানুয়ারি মাসে গিয়ে রেকর্ড করি তাহলে এই বছরের পারচেসটা হিসাবে পরের বছরে চলে যাবে। তাহলে সেটা ঠিক হবে নাকি? ঠিক হবে না, ঠিক হবে না স্যার। কারেক্ট নাকি? ঠিক হবে না স্যার। ঠিক হবে না, কারণ যে বছরের এন্ট্রি বা ট্রানজাকশন ওই বছরে আমাকে দিতে হবে। আমি এক বছরটা আরেক বছর নিয়ে গেলে এই বছরের পারফরমেন্সটা আরেক বছরে চলে যাবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটা পুরো অর্থ বছরের জন্য হয়, অ্যাকাউন্টিং ইয়ারের জন্য হয়। তো এই বছরের খরচ যদি আমি পরের বছরে রেকর্ড করি তাহলে এই বছরে আমার খরচ দেখাবে কম হিসাব, পরের বছর খরচ দেখাবে বেশি, তাহলে এটা কোম্পানির জন্য আলটিমেট না। বা রিলায়েবল রেজাল্ট হবে না, ঠিক আছে? জি স্যার। এটাকে বলা হয় কাট অফ, মানে যখন যে ইয়ারের রেকর্ড ওই সময়টা সময় রেকর্ড করা। এখন এখানে কন্ট্রোল কি কি কন্ট্রোলগুলো আপনি সেট করতে পারেন? আপনি আপনি যেটা বললাম, আপনি ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে জয়েন করছেন, আপনি ম্যানেজমেন্টের পার্ট থেকে এই কন্ট্রোলগুলো আপনি সেট করে দিবেন। এই যে এক্সামিনেশন অফ গুডস ইন ওয়ার্ড, কোয়ালিটি কোয়ান্টিটি কন্ডিশন, যাতে আমি পারচেস করে জিনিসটা রিসিভ করার আগে আমার কিউসি ডিপার্টমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট কোয়ালিটি কোয়ান্টিটি কন্ডিশন দেখে জিনিসটা রিসিভ করবে। এটা যদি আমি সিস্টেম করে দিই তাহলে স্টোর ডিপার্টমেন্ট চাইলে যে কোনো কিছু রিসিভ করতে পারবে না। রেকর্ডিং অ্যারাইভাল এন্ড অ্যাকসেপ্টেন্স অফ গুডস, আমার গুডস যখন আমার ফ্যাক্টরিতে আসছে তখন আমি এটা রেকর্ড করব, আবার গুডটা তার থেকে যখন বুঝে নিব তখন আবার জিআরএম তৈরি করবো, তখনও রেকর্ড করব। কম্পারিজন অফ গুডস রিসিভ নোটস উইথ পারচেস অর্ডারস, ওই যে পারচেস করার সময় আবার পারচেসটা রেকর্ড করার সময় আমি পারচেস অর্ডার কত ছিল, পারচেস ইনভয়েস কত ছিল, জিআরএন কত ছিল, এগুলো ক্রস চেক করবো। আবার ইন্টারনাল ডিপার্টমেন্টকে যখন পেমেন্ট করার আগে দিব, ইন্টারনাল ডিপার্টমেন্টও সবগুলো চেক করবে, চেক করে কনফার্ম করলেই পেমেন্টটা হবে। চেকিং অফ সাপ্লায়ার ইনভয়েস, সাপ্লায়ার যে ইনভয়েসটা দিচ্ছে ওটাতে প্রাইস কোয়ান্টিটি অ্যাকুরেসি অফ ক্যালকুলেশন ঠিক আছে কিনা। সাপ্লায়ার আমাকে মাল দিচ্ছে 5 কোটি টাকার, কিন্তু ইনভয়েস দিয়ে রাখছে 50 কোটি টাকার, একটা জিরো বেশি হয়ে গেছে, তাহলে আমার বেশি রেকর্ড হয়ে যাবে, বেশি পেমেন্ট হয়ে যাবে।
তাহলে সেটাও আমাকে ক্রস চেক করে দেখতে হবে। রেকর্ডিং রিটার্ন অফ গুডস, যেটা বললাম গুডস যদি রিটার্ন হয় সেটা টাইমলি রেকর্ড করতে হবে। প্রসিডিউর অফ অবটেনিং ক্রেডিট নোট ফ্রম সাপ্লায়ার, সাপ্লায়ার তো আমার কাছে সেল করছে, যে সেল করে সে কিন্তু ক্রেডিট নোট ইস্যু করে। তা আমি যেহেতু পারচেস করছি, সাপ্লায়ার যদি সেল করছে, যদি ফল্টি প্রোডাক্ট হয় তাহলে সে আমাকে ক্রেডিট নোট দিবে। তার মানে কি, তোমার কাছে আমি যেটা সেল করছি তার একটা অংশ যেহেতু নষ্ট করছে, ওটা আমাকে পেমেন্ট করতে হবে না, এটা আমাকে ফেরত দিয়ে দাও, এটা হচ্ছে তোমার ক্রেডিট নোট। ঠিক আছে, ওই ক্রেডিট নোটটা তাহলে পারচেস রিটার্নটাকে রেকর্ড করার জন্য ক্রেডিট নোটটা ইউজ করা হয়। সেগ্রিগেশন অফ ডিউটিস, আমি আমার এমপ্লয়ীদের মধ্যে, স্টাফদের মধ্যে ডিউটিটা সেগ্রিগেট করে দেবো, যাতে যার যে রেসপন্সিবিলিটি সেটা সে কি করে, ঠিক মতো মেনে চলে কাজ করে। তাহলে আমার পারচেস ডিপার্টমেন্টে কোনো রকম অনিয়ম হবে না, কোনো রকম ডিসিপ্লিন নষ্ট হবে না। প্রম্পট রেকর্ডিং অফ পারচেস এন্ড পারচেস রিটার্ন ইন ডে বুক এন্ড লেজার্স, ডেইলি যা পারচেস করে এটা পারচেস ডে বুকে রেকর্ড করবে এবং লেজারে রেকর্ড করবে। লেজারে রেকর্ড করলে তো সেটা ট্রায়াল ব্যালেন্স যাবে, ট্রায়াল ব্যালেন্স থেকে কোথায় যাবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাবে। অ্যাকাউন্টিং সাইকেল আছে না, যদি আমি ঠিকমতো রেকর্ড না করি তাহলে পুরো সাইকেলই তো এটা মিস করবে, আলটিমেটলি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সঠিক ইম্প্যাক্টটা হবে না। রেগুলার মেইনটেনেন্স অফ পেয়েবল লেজার, আমি যদি লেজারটা ঠিকমতো মেইনটেইন না করি তাহলে আমার অ্যাকাউন্টস তৈরি করলে অ্যাকাউন্টসটা কারেক্ট হবে, শুধু জার্নাল দিই লেজার ঠিকমতো পোস্টিং দেই না। তাহলে আমি যা পারচেস করি, যা পেমেন্ট করি, এটা টাইম টু টাইম লেজারে পোস্টিং দিতে হবে। লেজারে পোস্টিং দিলে অটোমেটিক্যালি ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং হবে, ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং হলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটটা আমার অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, কম্পারিজন অফ মান্থলি স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট ব্যালেন্স ফ্রম সাপ্লায়ার উইথ পেয়েবল লেজার ব্যালেন্স, তাহলে সাপ্লায়ারের সাথে মাঝে মাঝে আমি কম্পেয়ার করব, সাপ্লায়ার আমার কাছে কত টাকা পাবে তার লেজারের সাথে ক্রস চেক করবো। সে বলতেছে 100 টাকা পাবে, আমার এখানে 80 টাকা লেখা আছে। সে বলতেছে 100 টাকা পাবে, আমার এখানে 120 টাকা লিখে আছে। তাহলে সামটাইম কি করতে হবে আমাকে, আই হ্যাভ টু রিকনসাইল দ্য ফিগার বিটুইন মাই লেজার এন্ড দ্য সাপ্লায়ার লেজার। সাপ্লায়ারকে বলবো ভাই তোমার হিসাবে কত আছে, আমার হিসাবে কত আছে, একটু ক্রস চেক করে ইনফরমেশনটা দাও। রিভিউ অফ ক্লাসিফিকেশন অফ এক্সপেন্ডিচার, তাহলে আমি যে জিনিসটা পারচেস করলাম, আমি অনেক সময় রেভিনিউ এক্সপেন্ডিচারও পারচেস করতে পারি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারও পারচেস করতে পারি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আমি যদি কোম্পানির জন্য একটা ফার্নিচার পারচেস করি, সেটাকে আমি প্রফিট এন্ড লসে রেকর্ড করব নাকি ব্যালেন্স শিটে রেকর্ড করব? ব্যালেন্স শিটে যাবে না। এখন আমি যদি ওই একটা ফিক্সড অ্যাসেট, মেশিনারি বা ফার্নিচার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে রেকর্ড করে ফেলি, ভুলটা কি হবে? কি ধরনের ভুল হবে বলেন তো? স্যার আমার ইনকাম কম দেখানো হবে। খরচ বেড়ে যাবে, আমার ইনকাম কম দেখানো হবে। কম দেখানো হবে, ইনকামকে ওভারস্টেট হয়ে যাবে। ইনকাম কম দেখানো হলে আর কি ইম্প্যাক্ট হবে? সরকারকে ট্যাক্স দিব কম, প্রফিট কম। আর কোম্পানি তার ম্যানেজমেন্ট কি করবে, অ্যাকাউন্টেন্ট যখন এই কাজটা করছে, বোর্ড বা ম্যানেজমেন্ট সঠিক ডিসিশন নিতে পারবে না। সেই মনে করছে আমার তো মনে হয় ইনকাম কম হয়েছে। আর যদি আমি এটা ব্যালেন্স শিটে রেকর্ড করতাম তাহলে ইনকাম স্টেটমেন্টে কি দিতাম, তার ডেপ্রিসিয়েশনটা দিতাম, তাই না? স্যার হ্যাঁ। আবার আরো একটা কাজ করা যায়, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমি যদি চার্জ করে দিই, এটা তো আমার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে অ্যাসেট লিস্টে থাকবে না, তাহলে এটাও এমপ্লয়িরা চাইলে চুরি করে নিয়েও যেতে পারবে। এটা তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমি কারেন্ট খরচ হিসেবে চার্জ করে দিচ্ছি, জিনিসটার আর কোনো হদিস নাই। আর ব্যালেন্স শিটে থাকলে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করবো, এটা 10 বছর ধরে ডেপ্রিসিয়েশন চার্জ করবো, 10 বছর ধরে এটা আমার প্রিমিসেসে অ্যাসেটটা থাকবে, থাকবে না? নাহলে আমি প্রতি বছর এটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করি কিভাবে? আর যেগুলো আমার রেগুলার খরচ, আমার চা পানির খরচ যেটা সারা মাসে হলো, এটাকে আর থাকবে কোথাও রেখো, এটা তো বছরের শেষ। এটার আমি হদিস পাবো চা কে খাইছি, কোথায় খাইছি? বাট আমি যদি একটা ফার্নিচার পারচেস করি, ওটা আমি 10 বছর ধরে ডেপ্রিসিয়েশন চার্জ করবো, এটা আমার হিসেবে থাকবে। এটা চাইলেও যে কেউ নিয়ে নিতে পারবে না, কারণ অ্যাসেট লিস্টে আমি যখন বছর শেষে চেক করবো, কাউন্ট করবো, তখন আমি মিলাই বাই করতে পারবো। রিকনসিলিয়েশন অফ পেয়েবল লেজার্স কন্ট্রোল অ্যাকাউন্ট টু টোটাল অফ পেয়েবল লেজার ব্যালেন্সেস, ওই যে কন্ট্রোল লেজারের সাথে আমি ব্যালেন্সটা, পেয়েবল লেজারের সাথে পেয়েবল কন্ট্রোল লেজারটা চেক করবো। ক্রিয়েট এ কাট অফ অ্যাক্রুয়াল অফ গুডস রিসিভড, ওই যেটা বললাম, যে সময় যেটা রেকর্ড করার কথা সেটা ওই সময় রেকর্ড করা। টেস্ট অফ কন্ট্রোল, এখন আপনি অডিটর, আপনি কি কি টেস্ট, কি কন্ট্রোল টেস্ট করবেন? টেস্ট অফ কন্ট্রোল আমরা কি করব? The এগুলো following যেগুলো test could be যেগুলো used করছি in সেগুলো relation to এখন the ঠিক control হয়েছে কিনা noted বা above. হচ্ছে কিনা হ্যাঁ, সেটা দেখবো। ইনভয়েস চেক করব, ফর গুডস আর সাপোর্টেড বাই গুডস রিসিভ নোটস এন্ড এন্টার্ড ইনটু ইনভেন্টরি রেকর্ড। তারপর আমরা প্রাইসটা কারেক্টলি চেক করব, প্রাইসড কারেক্টলি বাই চেকিং টু কোটেশন প্রাইস লিস্ট টু সি দ্য প্রাইস ইজ ইন অর্ডার, price properly referenced with a number and supplier code correctly coded by type of expenditure,
ট্রেস এন্ট্রি ইন রেকর্ড অফ গুডস রিটার্ন এটসেট্রা। ইনভয়েসের জন্য কি দেখবো? ক্যালকুলেশন দেখবো, এডিশন দেখবো, এন্ট্রিগুলো পারচেজ ডে বুকে আসছে কিনা দেখবো, পেয়েবল লেজার ঠিকমতো পোস্টিং হচ্ছে কিনা দেখবো, ক্রেডিট নোটে কি দেখবো? ভেরিফাই দ্য কারেক্টনেস অফ ক্রেডিট নোট। ইনভেন্টরিতে এটা রেকর্ড করছে কিনা, যে জিনিসটা আমি ফেরত দিলাম এটা আবার বের হয়ে গেছে কিনা, পারচেজ ডে বুকে গেছে কিনা। পেয়েবল লেজার দেখবো, চেক ফর রিটার্নস দ্যাট ক্রেডিট নোটস আর ডিউলি রিসিভ ফ্রম দ্য সাপ্লায়ার্স। তাহলে আমি যে জিনিসটা নষ্ট করছি এটার জন্য আমি সাপ্লাইতে ক্রেডিট নোট নিলাম কিনা। এই যে ডিটেইল এই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান আমরা পেয়েবল লেজারে আছে কিনা। আমরা আসলে রিস্ক যেখানে দেখলাম, অবজেক্টিভ যা দেখলাম কন্ট্রোল, ওগুলাতে আবার কন্ট্রোল টেস্ট করা, ওগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এরপরের ধাপটা কি? নেক্সট স্টেপ কি? আমি অর্ডার দিলাম, জিনিসটা ইনওয়ার্ড করলাম, আমার এখানে আসছে, ইনভয়েসও করছে, এবার আমি পেমেন্ট করবো। ওই যে আমার প্রথমে যে সাইকেল দেখালাম, রেকর্ডিং পর্যন্ত শেষ, এবার আমার পেমেন্টের প্রসেস আসছে। পেমেন্টে কি কি রিস্ক থাকতে পারে বলেন তো? রিস্ক গুলা বলেন তো, কি কি রিস্ক থাকতে পারে? দেখা যাচ্ছে ফলস ইনভয়েস, ইনভয়েস আর পেড টু সুন, মানে শীঘ্র যে ইনভয়েসটার পেমেন্ট করে দেওয়া হয়েছে সেটা রিস্ক হইতে পারে, কারণ আমরা পরে করতে পারি, 1 মাস পরে যে এটা দিছেন থটটা সেই রকম। পেমেন্টটা কারেক্টলি রেকর্ডেড হচ্ছে না, তারপর যে ক্রেডিট নোটস, ক্রেডিট যেটা দায় যেটা আছে সেটা কারেক্টলি রেকর্ড করা হচ্ছে না সেরকম। হ্যাঁ, তাহলে ফলস ইনভয়েস আর পেড ইন এরর, অর্থাৎ দেখা যাচ্ছে আমি আসলে পারচেস করেই নাই, যে কেউ একটা ইনভয়েস আমাকে সাবমিট করছে, এটার এগেইনস্ট আমি পেমেন্ট করে দিছি। তাহলে ফলস ইনভয়েসের জন্য পেমেন্ট হয়ে যেতে পারে না। জি স্যার, হতে পারে। ইনভয়েস আর পেড টু সোন, মানে আমি 30 দিনের বেনিফিট না নিয়ে 15 দিনে পেমেন্ট করে দিলাম, তাহলে তো কোম্পানির জন্য লস, এটা তো রিস্ক। পেমেন্ট ইজ নট কারেক্টলি রেকর্ডেড, পেমেন্ট করছি কিন্তু আমি রেকর্ড করি নাই, ওই যে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ব্যাংক ক্রেডিট করি নাই, কয়দিন পরে যদি সে এসে আবার দাবি করে, তাহলে তো আমি আবারও পেমেন্ট করব। জি যদি স্যার। রেকর্ড না করি, পেমেন্ট করে দেবো না, আবার ডাবল পেমেন্ট হয়ে যাবে না। জি স্যার, রেকর্ড না করলে হতে পারে না। ক্রেডিট নোট আর নট কারেক্টলি রেকর্ডেড, তার মানে কি আমি অথচ মাল ফেরত দিচ্ছি কিন্তু এটা রেকর্ড করি না। রেকর্ড না করলে কি আমি পুরোটারই পেমেন্ট করে দেবো। পেমেন্টস আর নট রেকর্ডেড ইন দ্য রাইট পিরিয়ড, পেমেন্ট করছি 23 সালে, রেকর্ড করতেছি 24 সালে, তার মানে কি 23 সালের রেকর্ড, 23 সালের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব, এটা আমার পুরোপুরি রেজাল্ট দিবে না, কারণ 23 সালে আমি অনেক কিছু পেমেন্ট করে দিছি, এটা আমি 23 সালে রেকর্ড করি নাই। আমার হিসাবে এখনো ব্যালেন্স শিট অ্যাকাউন্ট পেয়েবল দেখাচ্ছে, কারেন্ট লায়াবিলিটি বা সদস্য সব পেমেন্ট করে দিছি আমি 23-এ, 24-এ গিয়ে আমি এটা রেকর্ড করতেছি। তাহলে 23-এ আমার ব্যালেন্স শিটে যে পেয়েবল দেখাচ্ছে এটা জেনুইন পেয়েবল না, এটা আমি পেমেন্ট করে দিছি 23-এর মধ্যেই, কিন্তু এন্ট্রি না দেওয়াতে এখনো পেয়েবল দেখাচ্ছে। জি স্যার। কন্ট্রোল অবজেক্টিভ কি? এই রিস্ক গুলাকে মিনিমাইজ করাই হচ্ছে আমার কন্ট্রোল অবজেক্টিভ, ঠিক আছে? তাহলে রিস্ক গুলা, আমার কন্ট্রোল অবজেক্টিভটা হচ্ছে কি, অল এক্সপেন্ডিচার ইজ ফর গুডস দ্যাট আর রিসিভড, যাতে আমি যা এক্সপেন্ডিচার করছি এটা আসলে আমি গুডস রিসিভ করছি, যেটা রিসিভ করছি এটার জন্য আমি যাতে কি হয়, অল এক্সপেন্ডিচার ইজ ফর গুডস দ্যাট আর রিসিভড, মানে যে গুডসটা রিসিভ করছি এটার জন্য যাতে আমার এক্সপেন্ডিচার হয়। গুডস রিসিভ করে নাই খামাখা আমি এক্সপেন্ডিচার দেখাচ্ছি। অল এক্সপেন্ডিচার ইজ অথরাইজড, চাইলে যে কেউ যে কোনো কিছু পারচেস করে কোম্পানিকে লসে ফেলবে, এটা যাতে না হয়। All expenditure that is made is recorded correctly in the nominal and payable ledgers. Payments are made twice for the same liability. Payments are not made, দুইবার যাতে পেমেন্ট না হয় এটা এনশিওর করো আমার কন্ট্রোল অবজেক্টিভ। ওই যে পেমেন্ট আমরা রেকর্ড করি না, রেকর্ড না করলে যতবার আসবে ততবার পেমেন্ট করে দিলাম। কন্ট্রোল অবজেক্টিভ গুলো কি আছে এখানে? চেক এন্ড ক্যাশ পেমেন্ট জেনারেলি, আপনি কিছু কন্ট্রোল অবজেক্টিভ এখানে সেট করলেন, এগুলো ওয়ান বাই ওয়ান আপনারা একটু ডিটেল পড়ে যান, এগুলো সবগুলো বুঝবেন। পেমেন্টের ক্ষেত্রে আমি কি কি কন্ট্রোল সেট করলে আমার পেমেন্টটা ডাবল হবে না, ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে কি করব, চেক পেমেন্টের ক্ষেত্রে কি করব, ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে কি করব। আমরা কিছু কিছু সাপ্লায়ারকে কি করি, ক্যাশ পেমেন্ট করি, কিছুকে কি করি, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি, কাউকে কি করবো, আমরা ব্যাংকে ট্রান্সফার করে দিই। এখন আমাদের ডিজিটাল ব্যাংকিং হয়ে গেছে না, আমরা চাইলে এখন সবাইকে চেক নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না স্যার। ডিজিটালি তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। তাইলে কোন পেমেন্টের ক্ষেত্রে আমি কি কি কন্ট্রোল এনশিওর করব, এগুলো এখানে বলা আছে। কিভাবে অ্যাপ্রুভাল নিব, কিভাবে অথরাইজ করব, টেস্ট অফ কন্ট্রোলটা আমরা এইভাবে চেক করব। পেমেন্ট ক্যাশবুক, ক্যাশবুকে আমি যখন অডিটর হিসাবে যাব আমিও দেখবো ডাবল পেমেন্ট করে দিল কিনা, পেমেন্টটা অ্যাপ্রুভ কিনা, কম্পেয়ার উইথ দা পেড চেক টু এনশিওর পে এগ্রি করছে কিনা, এটা আমরা পেড চেকের সাথে কম্পেয়ার করব। ব্যাংক ট্রান্সফারটা অথরাইজ কিনা,
অ্যাপ্রোপ্রিয়েট পার্সন ইয়ে করছে কিনা, নাকি যে কেউ ব্যাংক থেকে কোম্পানি থেকে ট্রান্সফার করে দিতে পারে, এই জিনিসগুলো চেক করে দেখবো। সাপ্লায়ার স্টেটমেন্ট চেক করে দেখবো। ওই যে আমরা যা যা পড়ে আসছি পেমেন্টের ক্ষেত্রে, ওই জিনিসগুলো এনশিওর করছে কিনা কোম্পানি, সেটা অডিটর হিসেবে আমার দায়িত্ব চেক করা। এই জিনিসগুলো আপনারা 1 to 1 পড়ে নেবেন, এগুলো সিম্পল জিনিস যদি প্রসেসটা জানেন। এখন যদি আমরা এই চ্যাপ্টারের স্যাম্পল কোশ্চেন দেখি, এটা একটু পড়েন তো। এখানে নিচের কোন দুইটা হবে ফ্রড ডিটেকশনের জন্য? হুইচ টু অফ দ্য ফলোইং কন্ট্রোলস কুড হ্যাভ প্রিভেন্টেড দিস ফ্রড? নিচের কোন দুইটা থাকলে উপরে যে ফ্রডের ঘটনা বলা হচ্ছে এই ফ্রডটা আমরা আগে প্রিভেন্ট করতে পারতাম। অর্থাৎ আমি এমন কন্ট্রোল সেট করলাম, এই কোম্পানিতে একটা ফ্রড ঘটে গেছে, নিচের কোন দুটা কন্ট্রোল থাকলে এই ফ্রডটা হইতো না। এখন ফ্রডটা কি ঘটছে আগে কাহিনীটা পড়েন। দ্য ডিরেক্টরস of Layton Limited LL have just uncovered a fraud being perpetrated by the stores manager. স্টোর ম্যানেজার একটা ফ্রড করছে, বুঝছেন, যেটা রিসেন্টলি আনকভার্ড হয়েছে। হি ওয়াজ ইন চার্জ অফ অর্ডারিং। তাহলে স্টোর ম্যানেজার যিনি, উনি অর্ডারের জন্য চার্জে ছিল ওই কোম্পানির। প্রথম দুইটা হবে। Had raised a number of false order to non-existent suppliers. Raise goods received note in respect of non-existent deliveries and forwarded an invoice to the accounts department which was then paid. ঘটনাটা কি ঘটছে আগে এটা বুঝছেন? জি স্যার, ফেক অর্ডার দেখাইছে। তার সে তো অর্ডারিং ম্যানেজার, সে একটা ফেক অর্ডার দেখে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দিয়ে দিছে, তারা রেকর্ডও করছে, সে সবকিছু সাজাই করছে, এবং ফাইনালি অর্ডারের এগেইনস্টে কোনো গুডসও রিসিভ করে নাই, পারচেজও করে নাই, কিন্তু একটা সময় কোম্পানি থেকে পেমেন্টও হয়ে গেছে, অথচ আসলে জেনুইন পারচেজ হয় নাই, গুডসও আসে নাই, ফেক সবকিছু করে সে একটা অর্ডার তৈরি করে, ইনভয়েস তৈরি করে, অনেক কিছু করে আলটিমেটলি কোম্পানি থেকে পেমেন্ট হয়ে গেছে, পেমেন্টের বেনিফিটটা সে নিছে। তাহলে নিচে কোন দুটা জিনিস থাকলে এই ধরনের ঘটনা সে ঘটাইতে পারতো না? কোন দুইটা কন্ট্রোল থাকলে? প্রথম দুইটা, অ্যাপ্রুভড লিস্ট অফ সাপ্লায়ার্স আর চেক অফ গুডস ইনওয়ার্ড বাই পারসন। এই তো, সে যেহেতু একটা ফেক সাপ্লায়ারকে পেমেন্ট করছে, মানে গোস্ট সাপ্লায়ার, আসলে এই ধরনের কোনো সাপ্লায়ার এক্সিস্টেন্ট মার্কেটে নাই। তো পেমেন্ট করার আগে যদি কোম্পানিতে সিস্টেম থাকতো, পেমেন্ট করতে হলে সাপ্লায়ারের লিস্টে অ্যাপ্রুভ কিনা দেখতে হবে। তাহলে অ্যাপ্রুভ লিস্ট অফ সাপ্লায়ার্স, পেমেন্ট করার আগে দেখবে যে আমি যে সাপ্লায়ারকে পেমেন্টটা করতেছি সেই ম্যানেজমেন্টের অ্যাপ্রুভ সাপ্লায়ার কিনা, তাহলে তো সে একটা গোস্ট সাপ্লায়ার তৈরি করে নিতে পারতো না। চেক অফ গুডস ইনওয়ার্ড বাই পারসন আদার দেন দ্য অর্ডারার, আমি যে জিনিসটা অর্ডার করছিলাম এটার এগেইনস্টে আমি গুডসটা রিসিভ করছি কিনা। তো যে লোকটা অর্ডার করছে সে যদি রিসিভ করে, তাহলে সে রিসিভ করছে কিনা আমরা বুঝতে পারবো। তাহলে গুডসটা এমন ব্যক্তি রিসিভ করবে যে কিনা অর্ডারের সাথে ইনভলভ থাকবে না। তার মানে কি, স্টোর ম্যানেজার আসলে অর্ডার দেওয়ার জন্য সঠিক ব্যক্তি না, অর্ডার দিবে পারচেজ ডিপার্টমেন্ট, স্টোর ডিপার্টমেন্ট রিসিভ করবে। আজকে যদি পারচেজ ডিপার্টমেন্ট অর্ডার করতো, স্টোর ডিপার্টমেন্ট রিসিভ করতো, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট পেমেন্ট করতো, ডিউটিটা যদি এভাবে সেগ্রিগেট করা থাকতো, তাহলে চাইলে কিন্তু ওই 2 নাম্বারটা করতে পারতো না, পারতো না স্যার। তাহলে যদি এখানে কন্ট্রোল থাকতো যে চেক অফ গুডস ইনওয়ার্ড বাই পারসন আদার দেন দ্য অর্ডারার, মানে যে অর্ডার করছে সে ছাড়া যদি গুডস ইনওয়ার্ডটা অন্য কেউ চেক করার এখানে অপশন থাকতো, তাহলে এই কাজটা হতো না। ওইজি লিমিটেড ইজ এ কোম্পানি দ্যাট হ্যাজ এ লার্জ নাম্বার অফ ডেলিভারিজ ডেইলি। Which one of the following internal control is most likely to prevent Oizi Limited paying for goods that have not been received? কোনটা? স্যার 2-3। এই নাম্বার স্যার। তো 2 নাম্বার। Which one of the following? Which one? 2 নাম্বারটা। 2 নাম্বার স্যার, 2 তাহলে 2 2 নাম্বার। নাম্বার। স্যার 2 নাম্বারটা হবে, ম্যাচিং অফ পারচেজ ইনভয়েসেস উইথ গুডস রিসিভড নোটস। বুঝে গেছেন না আপনারা, নাকি আনসার দেখছেন? অ্যানসার তো দেন না স্যার, এখন দিলেন। ডিসকাশন থেকে বুঝে গেছেন না? বইতে দেখে ফেললে তো জানতেন। এটা ডিসকাশন থেকে বুঝছেন তো? এটা বলেন আমাকে, ট্রু বলেন যে ডিসকাশন জি থেকে স্যার। বুঝে আনসারটা জি করতে স্যার, পারছেন। ডিসকাউন্ট থেকে। তাহলে আপনি পাস, তাহলে পরীক্ষার হলো পারবেন ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। এখন কি করছে দেখেন, রন্ডা পোস্ট দা ইনভয়েসেস টু পেবল লেজার্স, বুঝছেন, ইনভয়েস পেমেন্ট পেবল লেজারে সে পোস্ট করে। হুইচ টু অফ দ্য ফলোইং ফাংশন শুড রন্ডা দেয়ারফর নট বি ইনভলভ উইথ?
যে লেজারে পোস্টিং দেয়, পেয়েবল লেজারে কি দেয়? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওই ভদ্রলোক শুধু পোস্টিং দিবে নাকি আরো কিছু কাজে ইনভলভ থাকবে? নিচের কোন কাজে তার ইনভলভ থাকা উচিত না পোস্টিং ছাড়া? যদি ওই কাজগুলাতে সে ইনভলভ থাকে তাহলে কিন্তু সে ওই যে 2 নাম্বারই করতে পারবে। তাহলে নিচের কোন কাজগুলা, কোন 2টা কাজ তাকে দেওয়া উচিত না পোস্টিং এর বাইরে? Sir, 2 আর 3 স্যার রিকনসিলিয়েশন অফ পেয়েবল লেজার টু দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট। তাকে রিকনসিলিয়েশন করতে দিলে হবে না, যে কাজ করছে রিকনসিলিয়েশন করবে আরেকজন। সে রিকনসিলিয়েশন করলে তার যদি চিন্তা ভাবনা 2 নাম্বারই থাকে, সে কি করবে? রিকনসিলিয়েশন করে তার মতো করে মিলাই দিবে। অথরাইজেশন অফ পেমেন্ট, সে শুধু এন্ট্রি দিবে, পেমেন্টটা অথরাইজ করবে আরেকজন। না হলে কি সে এন্ট্রি করে সেই পেমেন্ট করে দিবে? পারবে না? জি স্যার। জি স্যার। তাহলে এই 2টা সুযোগ তাকে দেয়া উচিত না। Which two of the following control activities are most likely to reduce the risk of payment being made twice for the same liability? ওই যে আমরা একটা জন্য তো 2বার পেমেন্ট করে দিছি, কোন কাজটা করলে একটা পেমেন্ট 2বার হবে না? বলেন। স্যার 1 আর 3। বুঝেন নাই? 1 আর 3 হবে স্যার। মানে ইনভয়েসটা যখন পেমেন্ট করবেন, তার উপর যখন পেইড একটা সিল দিয়ে দিবেন, তাহলে ইনভয়েসটা আবার এসে সাবমিট করতে পারবে? না স্যার। সেম ইনভয়েস 2বার পেমেন্ট হবে? না স্যার। না স্যার। আর যদি ওই পেমেন্টটা যদি অথরাইজড হয়, আমার ম্যানেজমেন্টের যে পয়েন্ট থেকে অথরাইজ করা কথা, ওইখান থেকে যদি অথরাইজ হয়ে পেমেন্ট করে, তাহলে সে অথরাইজ করার সময় সে তো আর পাগল না, সে তো সবকিছু চেক করে অথরাইজ করবে, তাই না? জি স্যার। তাহলে এই 2টা এনশিওর করলে একটা পেমেন্ট 2বার হওয়ার চান্স থাকবে না। Each of the following state whether it is an objective relating to ordering, recording, invoice or payment. কোনটা কিসের সাথে রিলেটেড? Orders are only made to the authorized supplier. Ordering, recording, invoice নাকি payment? অর্ডারিং। Liabilities are recognized for all goods and services received. রেকর্ডিং। Liabilities are recognized for all goods and services received মানে কি রেকর্ড করতেছে? এটা কি অর্ডারিং লেভেল নাকি রেকর্ডিং লেভেল? আপনি রেকর্ড করেন কখন, রিকগনাইজ করেন কখন লায়াবিলিটি? রেকর্ডিং এর সময়। অর্ডারস আর মেড এট কম্পিটিটিভ প্রাইসেস। অর্ডার দেওয়ার সময় আমি এটা কম্পিটিটিভ প্রাইসে দিচ্ছি, এটা কি অর্ডারিং লেভেলের কাজ না রেকর্ডিং লেভেলের না পেমেন্ট লেভেলের? অর্ডারিং লেভেল। অর্ডারিং। সিম্পল, দেখে বোঝা যায়। অল এক্সপেন্ডিচার ইজ অথরাইজড। অল এক্সপেন্ডিচার এটা অথরাইজ কিনা এটা আমরা কখন দেখবো? পেমেন্ট। পেমেন্ট সময় স্যার। এই তো বুঝে গেছেন। কাট অফ ইজ কারেক্টলি অ্যাপ্লাইড এটা কখন দেখবো? Recording. কাট অফ। Goods and services are only accepted if there is an authorized order. খুব ক্লিয়ারলি বুঝে গেছেন না? জি স্যার। কনফিউশন আছে? তাহলে ডান আমাদের এই চ্যাপ্টার। স্যার আজকের স্লাইডটা একটু দিয়ে দিন কাইন্ডলি, আর গত ক্লাসের স্লাইডটাও পাই এটা নাই। এটা আমি গত এটা আমি ক্লাসে স্লাইড আগেরটা দেওয়া আমি কিন্তু দিয়ে হয়েছে, দিছি। আমি তো হ্যাঁ গ্রুপে হ্যাঁ পোস্ট দেয়া করে হয়েছে দেয়া দিয়েছি। হয়েছে। ও আচ্ছা, কাইন্ডলি একটু এখন একটু দিন তো আরেকবার। আচ্ছা দাঁড়ান। আচ্ছা এটা আমি এখনই দিয়ে দিচ্ছি। তাহলে আপনাকে নামাজের জন্য একটা ব্রেক নেবেন নাকি একটানা শেষ করতে চান? স্যার ব্রেক দিলে ভালো হয় স্যার।
পাইছেন আপনারা? আমি কিন্তু পাঠাই দিছি, পাইছেন? চ্যাট বক্সে দেখেন, পাইছেন? জি স্যার, আসছে স্যার। একজন একজন এটাকে ডাউনলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। তাহলে আমরা স্টার্ট করব আবার ইনশাল্লাহ। এখন 8টা কত, 32। কত মিনিট দিব? 15 জি মিনিট স্যার। দিলে হবে না? স্যার 20 মিনিট হলে ভালো হয়। 20 মিনিট। মসজিদে যাবেন? স্যার মসজিদে না গেলেও একটু খাওয়া দাওয়া করে নিলে এরপরে ভালো শুরু করলে। আচ্ছা, তাহলে আমরা 8টা 32, 40, 50, আমরা 8টা 50-এ স্টার্ট করবো ইনশাল্লাহ। 8টা 50-এর পরের চ্যাপ্টারটা কিন্তু খুব কুইকলি শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ছোট চ্যাপ্টার, কুইকলি শেষ ওকে হবে। আমরা স্যার। 8টা 50-এ স্টার্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার স্যার তাইলে তো আপনারা এক একটু ওকে হোয়াটসঅ্যাপ শেষ করলে গ্রুপে ভালো হোয়াটসঅ্যাপ হইতো। গ্রুপে যারা প্রথম ক্লাসে জয়েন করেন একটু বলে দেন পরের ক্লাসে জয়েন করতে। স্যার যদি যেহেতু হ্যাঁ, শর্ট ক্লাস, তাহলে একসাথে শেষ করলে তো ভালো হতো মেবি। ওই যে হয়তো মাথায় ধরবে না অনেকের, এই জন্য রিকোয়েস্ট করে নামাজটা পড়ে আসুক, নামাজ পড়ে আসলে একটু ফ্রেশ হয়ে স্টার্ট করবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। শেষ করার জন্য শুধু শেষ করলে হবে না, একটু বুঝে বুঝে করেন। জি একটু অবশ্যই স্যার। ব্রেকটা নেন, যারা নামাজ পড়ে আসেন, আমার মনে হয় ভালো হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে।